এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ছেড়ে দে আমার মা বাবাকে, তোদের শত্রুতা আমার সাথে, যা করার আমার সঙ্গে কর। ধূসর ধুলিমাখা এক যুবকের বুকে তখন রক্ত আর কান্নার স্রোত মিশে একাকার। রাতের নিস্তব্ধতা চিরে ভেসে আসা আর্তনাদগুলো যেন আকাশের জমাট বাঁধা অন্ধকারকেও ব্যথিত করে তুলছিল। মাটিতে লুটিয়ে পড়ে থাকা শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল তার। জমাট বাঁধা রক্তের স্রোতে চারপাশ ফেসে যাচ্ছিল। আঘাতের তীব্রতায় মুখটা বিকৃত হয়ে যাওয়ার কারণে চেনার উপায় ছিল না। শুধু যন্ত্রণায় কুঁকড়ে থাকা পেশিগুলো জানান দিচ্ছিল ভেতরে তখনও ক্ষীণ প্রাণস্পন্দন অবশিষ্ট। বিস্ফারিত স্থির দৃষ্টিতে সে দেখছিল এক ভয়াবহ নৃত্য। তার বাবার আধমরা দেহটাকে টেনে হিঁচড়ে তার সামনে আনা হলো। তারপর চুল খামছে ধরে তার বাবার চেহারা তার মুখের সামনে ধরে একটা লোক পড়ল। কিরে, বাঁচাবি না তোর বাবাকে? উঠ, তুই না কমান্ডো, তোর না অনেক পাওয়ার, তাহলে বাঁচাচ্ছিস না কেন নিজের পরিবারকে? মাটিতে পড়ে থাকা ছেলেটা নিজের শরীরের সর্বক্ষমতার ব্যবহার করে কিছুটা তার বাবার দিকে এগিয়ে এলো। দুই হাতে বাবার চেহারাটা ধরে চুলে টান খাওয়া থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো আর বলল, বাবা, বাবা, সাহস রাখো, কিচ্ছু হবে না, আমি তো আছি। আমি আমি বহু চেষ্টা করেও সে এর আগে কিছু বলতে পারল না। কি বলবে সে? আজ তার অক্ষমতা তার সামনে এসে উকিয়ে দিচ্ছে। বর্ডারে অসংখ্য শত্রুকে একাই পরাস্ত করা এই সৈনিক আজ নিজের বাবা মাকে বাঁচাতে পারছে না। তার বাবা অনেক কষ্টে নিজের একটা হাত তুলে ছেলেটার হাত ধরে বলল, তুই তুই চিন্তা করিস না বাপ, তুই সবসময় আমার হিরো ছিলি আর থাকবি। আমার ছেলে একাই হাজার জনের উপর ভারী পড়ে। এবার ছেলেটা হাউমাউ করে কেঁদে দিল। তার বাবা তাকে সবসময় নিজের হিরো বলে দাবি করে। সাধারণত সন্তানের কাছে তার বাবা সবসময় হিরো হয়, কিন্তু এখানে এই ছেলেটার বাবা সবসময় নিজের ছেলেকে নিজের হিরো বলে দাবি করেছে। কিন্তু কি লাভ তাতে, যে হিরো নিজের বাবাকেই বাঁচাতে পারছে না। বাবা, আমাকে হিরো বলো না, আমি তোমার সেই হিরো ছেলে নই। আমার সামনে তোমাকে আজকে এত কষ্ট পেতে হচ্ছে। বাবার কিছু বলার আগেই লোকটা তার বাবার গলার সামনে একটা ছুরি ধরে বলল, অনেক হয়েছে বাপ ছেলের ফ্যামিলি ড্রামা, এবার দেখ কি হয়। বলে লোকটি তার বাবার গলায় ছুরি লাগায়। ছেলেটি আর্তনাদ করে ওঠে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা দুটো লোক দুই পা দিয়ে তার দুই কাঁধের উপর চাপা দিয়ে ধরে। ছেলেটার বাবা মরার আগে শুধু বলল, তুই সবসময় আমার হিরো ছিলি বাবা, আর তাই থাকবি। এরা তো কাপুরুষ, তোর পেছন থেকে আঘাত করেছে। যদি এদের সাহস থাকতো তাহলে এরা তোর সাথে সামনাসামনি লড়াই করত। আর আমি জানি আমার হিরো সামনাসামনি লড়াই করে কারোর থেকে কোনোদিন হারে। কথাটা শেষ হবার আগেই এক ঝাপটা রক্ত এসে ছেলেটার মুখে পড়ল। মুহূর্তে তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তার বাবার নিথর দেহটা গলাকাটা অবস্থায় পড়ে রইল তার সামনে। মা অনেকক্ষণ আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার সামনে তার ভালোবাসার আশ্রয়, তার পৃথিবীর কেন্দ্র, তার বাবা মা যেন দুটো পুতুল কয়েক জোড়া নিষ্ঠুর হাতের নির্মম খেলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের শেষ চিৎকার এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, মিশানো ছিল কালো পোশাকধারীদের অট্টহাসির বিভৎসতায়। প্রতিটি আঘাত যেন তার নিজের শরীরে এসে লাগছিল, ঝাঁঝরা করে দিচ্ছিল তার ভেতরের সব কিছু। তারপর এলো সেই বিভীষিকাময় দৃশ্য, যা তার সমস্ত অস্তিত্বকে ধূলিসাৎ করে দিল। তার আদরের ছোট বোন, যে এখনও জীবনের রূপকথা রাজ্যে বিচরণ করত, একদল হায়নার লালসার শিকার। ভাইয়া, আমাকে বাঁচাও, ভাইয়া। কিন্তু লোকগুলো শুনল না এই মেয়েটার আর্তনাদ। ভোগ করতে লাগলো নিষ্পাপ মেয়েদের শরীরকে। মেয়েটার চিৎকার ভেসে আসছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। তার নিষ্পাপ আর্তনাদ, বাঁচার আকুতি সব যেন সেই রাতের জমাট অন্ধকারের কাছে অসহায় আত্মসমর্পণ করলো। তার ফ্যালফ্যালে চোখের সামনে একরাশ কালো ধোঁয়া, আর তারপর শুধু চাপা গোঙানি। সে ভয়াবহ স্মৃতি তার মস্তিষ্কের প্রতিটি নিয়রণে খোদাই হয়ে গেল, যা কোনো দিনও মোছার নয়। ধ্বংসের সে নারকীয় লীলা যখন প্রায় শেষ,
কালো পোশাকধারীদের বিভৎস উল্লাস একসময় থেমে গেল। তাদের মধ্যে একজন, যার কণ্ঠস্বর অন্যদের তুলনায় একটু বেশি কর্কশ, পকেট থেকে একটা দামি ফোন বের করলো। ফোনের স্ক্রিনের আলো তার মুখের কিছুটা অংশ আলোকিত করলো নিষ্ঠুর এক জোড়া চোয়াল আর তীক্ষ্ণ দৃষ্টি। হয়ে গেছে। ঠান্ডা নির্লিপ্ত গলায় বলল সে। তার কণ্ঠস্বরে কোনো আবেগ ছিল না, যেন কোনো রুটিন কাজ সম্পন্ন করার পর রিপোর্ট পেশ করছে। ওপাশ থেকে ভেসে আসা অস্পষ্ট কণ্ঠস্বর শোনা গেল না, তবে কালো পোশাকধারী লোকটি মনোযোগ দিয়ে শুনল। কিছুক্ষণ পর সে আবার বলল, হ্যাঁ, দুজনেই শেষ। মেয়েটি, হ্যাঁ, ওকেও শেষ করে দেওয়া হয়েছে, কোনো ঝুঁকি নেওয়া হয়নি। কথাগুলো বলার সময় তার ঠোঁটের কোণে সামান্য বাঁকা হাসি দেখা গেল, যা সে অন্ধকার রাতে আরো ভয়ঙ্কর মনে হচ্ছিল। ফোন কল শেষ হওয়ার পর লোকটি তার সঙ্গীদের দিকে তাকালো। তাদের মধ্য থেকে একজন কোমরে গুজে রাখা বন্দুক বের করে একবার কক করল, তারপর ধামধাম করে 5টা গুলি মারল মাটিতে পড়ে থাকা ছেলেটার বুকে। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই সাথে একটা বিভৎস তৃপ্তির ঝিলিকও দেখা গেল। তাদের দলের লিডার বলল, এর কাজ খতম, চলো সবাই। সংক্ষিপ্ত নির্দেশ দিল সেই কর্কশ কণ্ঠস্বর। কালো পোশাকধারীরা দ্রুত সেই রক্তভেজা প্রান্তর ছেড়ে চলে গেল। তাদের ভারী বুটের শব্দ রাতের নীরবতাকে খান খান করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের কালো ছায়া অন্ধকারের বুকে মিলিয়ে গেল, রেখে গেল শুধু ধ্বংসের স্তূপ আর এক মৃত প্রায় সেনা অফিসারের নিথর দেহ। মাটিতে পড়ে থাকা অফিসারের শরীর তখনও সামান্য কেঁপে উঠছিল। তার ভেতরের যন্ত্রণা যেন মৃত্যুর শীতল স্পর্শকেও তুচ্ছ প্রমাণ করতে চেয়েছিল। তার বিস্ফারিত চোখের তারায় জমাট বেঁধেছিল হয়তো আর কিছুক্ষণের মধ্যে তার প্রাণ পাখিটা উড়ে যাবে। তার কানের পর্দায় তখনও তার ছোট বোনের সেই শেষ গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, এক করুণ আর্তনাদ, যা সেই রাতের ভয়াবহতাকে আরও তীব্র করে তুলছিল। সেই চিৎকার যেন তার হৃদয়ের গভীরে এক বিষাক্ত কাঁটার মতো বিঁধে রইল, যা কোনো দিনও ভোলা যাবে না। সেই রাতের অন্ধকার, সেই রক্ত, সেই চিৎকার সব মিলিয়ে এক ভয়ঙ্কর স্মৃতি তার চেতনার প্রতিটি স্তরে স্থায়ী হয়ে গেল। ভোরের আলো যখন ধীরে ধীরে সে প্রান্তরের বুকে নেমে এলো, তখন চারপাশের বিভৎসতা আরও স্পষ্ট হয়ে উঠল। রক্তের জমাট বাঁধা দাগ, এলোমেলো হয়ে পড়ে থাকা মৃতদেহ, আর সেই ধ্বংসলীলার নীরব সাক্ষী ভাঙা খেলনার মতন পড়ে থাকা একটা ছোট মেয়ের ফ্রক। ভোরের স্নিগ্ধ বাতাস যেন সেই ভয়াবহ রাতের স্মৃতি বয়ে আনছিল, এক শীতল স্পর্শ যা জীবিত মানুষটির শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। মৃত প্রায় সেনা অফিসারের নিথর চোখের পাতা সামান্য নড়ল, যেন তার ভেতরের ক্ষীণ প্রাণশক্তি তখনও সেই নৃশংসতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছে। তার মনে তখন একটাই প্রতিজ্ঞা, যারা তার পরিবারকে কেড়ে নিয়েছে তাদের সে ক্ষমা করবে না। তাদের বিভৎস উল্লাসের প্রতিধ্বনি যেন তার শিরায় শিরায় প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। সে পোড়া হৃদয়ের একটাই কামনা, সেই কালো পোশাকধারীদের খুঁজে বের করা এবং তাদের সেই রাতের ভয়াবহতার সমান শাস্তি দেওয়া। সে প্রতীক্ষার প্রহর শুরু হলো, এক দীর্ঘ ও অন্ধকার যাত্রা, যার শেষ কোথায় তা তখনও অজানা। 5 বছর পর আলো ঝলমলে কলেজ ক্যাম্পাস তারুণ্যের কলকাকলিতে মুখরিত। সবুজ ঘাসের কার্পেটের উপর ছড়িয়ে ছিটিয়ে বসে জনা কয়েক ছেলে মেয়ে। তাদের হাসির ঝর্ণাধারা চারপাশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তাদের মধ্যে মধ্যমণি হয়ে বসে আছে এক তরুণী ইতি, তার চোখে মুখে সারল্যের দীপ্তি, আর হাসিতে যেন একরাশ মুক্ত বাতাস বয়েছে। আকাশ নামের একটা ছেলে বলল, বিশ্বাস করবি না, কাল না আমি বাস স্ট্যান্ডে এক বয়স্ক লোককে দেখলাম। সে তার ছেঁড়া জামাটা সেলাই করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে হেল্প করেছে কে জানিস? আমাদের ইতি। রিয়া নামের তার এক বান্ধবী হেসে ইতিকে জিজ্ঞেস করলো, তাহলে কি করলি মিস সমাজসেবী? রিয়ার চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। ইতি সামান্য গর্বের সাথে উত্তর দিল, কি আর করব, আমার কাছে কোনো টাকাও ছিল না, তাই আমি আকাশের শার্ট ছিঁড়ে তার থেকে সুতা বের করে ওনার জামা সেলাই করে দিয়েছি। চারদিকে আবারও হাসির রোল পড়ল। সবাই আকাশকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। বেচারা আকাশ বুঝতে পারলো এখানে সবাই মিলে এখন তার পা টানবে। বাও ইতি, তুই সত্যি আলাদা। পায়েল নামের তাদের আরেক বান্ধবী মুগ্ধ হয়ে বলল। আকাশের চোখে মুখে সত্যিকারের প্রশংসা। আরে দূর, হেতে আর কি আছে,
মানুষ তো মানুষের জন্যই। ইতি হেসে বলল, তার কথায় কোনো রকম অহংকার ছিল না। কিন্তু তোর বাবা যে দেশের এত বড় মন্ত্রী, তোকে কখনো ওনার মতো গম্ভীর হতে দেখিনি। পায়েল নামের তাদের আরেক বান্ধবী মন্তব্য করলো। ইতি হাসতে হাসতে বলল, বাবা গম্ভীর থাকেন ওনার কাজের জন্য, আর আমি তো আমি। বাবার পদের সাথে আমার স্বভাব মেলানোর তো কোনো মানেই নেই, তাই না? ইতির হাত ধরে সামান্য চাপ দিয়ে রিয়া বলল, ঠিক বলেছিস, আসলে তোর মধ্যে কোনো রকম দেখা দেখি নেই, এটাই তোকে এত স্পেশাল করে তোলে। তোরা না আমার চামচা হয়ে যাচ্ছিস। আহা, সত্যি কথা বললেই বুঝি চামচামি হয়? আকাশ পাল্টা প্রশ্ন করলো, তার ঠোঁটেও হাসির ঢেউ। আচ্ছা বাবা, এবার থাম, চল ক্যান্টিনে গিয়ে একটু খাওয়া যাক, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বলতে বলতে ইতি উঠে দাঁড়ালো। চল চল, আমিও তো সেই কখন থেকে অপেক্ষা করছি। পায়েলও উঠে দাঁড়ালো। চারজন একসাথে হাসতে হাসতে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। তাদের খুনসুটি আর হাসির শব্দে চারপাশের পরিবেশ আরও মনোরম হয়ে উঠল। ক্যান্টিনে পৌঁছে তারা একটা টেবিল দখল করে নিজেদের মধ্যে গল্প শুরু করলো। আচ্ছা ইতি, তোর কি মনে হয় না আমাদের কলেজে কিছু গরিব ছেলেমেয়ে আছে যারা হয়তো ঠিকমতো টিফিনও আনতে পারে না? আকাশ হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো। ইতির মুখের হাসি মিলিয়ে গেল। হ্যাঁ, আমারও মনে হয়। কয়েকজনকে তো আমি দেখেছি টিফিনের সময় চুপচাপ বসে থাকে। তাহলে আমরা কিছু বলতে পারি না ওদের জন্য? রিয়া আগ্রহের সাথে জানতে চাইল। অবশ্যই পারি। আমরা একটা ফান্ড তৈরি করতে পারি, আমাদের টিফিনের টাকা থেকে কিছু বাঁচিয়ে ওদের জন্য খাবার কিনতে পারি। ইতি উৎসাহের সাথে বলল, এটা তো দারুণ আইডিয়া, আমি রাজি। আকাশ সঙ্গে সঙ্গে সমর্থন করলো। আমিও আছি। পায়েলও সায় দিল। তাহলে কাল থেকে আমরা শুরু করছি। ইতি দৃঢ়ভাবে বলল, তার চোখে মুখে এক নতুন সংকল্পের আলো। তাদের মধ্যে কিছুক্ষণ এই নিয়ে আলোচনা চলল। তারা কিভাবে ফান্ড তৈরি করবে, কাদের সাহায্য করবে, এই সব পরিকল্পনা করতে করতে তারা কখন যে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে তা খেয়ালই করেনি। এই তোরা আর কতক্ষণ এখানে বসে গল্প করবি? চল, ক্লাস শুরু হয়ে গেছে। তাদের এক সিনিয়র এসে তাড়া দিল। ও তাই তো, চল চল। ইতি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। চারজন আবার হাসতে হাসতে ক্লাসের দিকে ছুটল। তাদের তারুণ্যের উচ্ছ্বাস আর বন্ধুত্বের উষ্ণতা চারপাশের সব কিছুকে আলোকিত করে তুলছিল। কলেজের করিডোরে তাদের হাসির প্রতিধ্বনি যেন এক আনন্দময় সুর সৃষ্টি করল। ক্লাসে ঢোকার আগে ইতি একবার আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের ছোট্ট উদ্যোগ হয়তো অনেকের মুখে হাসি ফোটাতে পারবে, এই ভেবে তার মনটা ভরে উঠল। ক্লাসের ঘণ্টা বাজল, শিক্ষকের কণ্ঠস্বর ভেসে এলো। কিন্তু ইতি তখনও সেই গরিব ছেলে মেয়েগুলোর কথা ভাবছিল। তাদের মুখের এক চিলতে হাসি যেন তার কাছে হাজারো মূল্যবান রত্নের থেকেও দামি। ভোর 6টা, ঘন কুয়াশার চাদরে মুড়ে রেখেছে শহরটাকে। সরু রাস্তা ধরে হেঁটে আসছে এক যুবক। তার হাতে পুরনো রং ওঠা টিফিন বাক্স। তার চোখে মুখে রাতের ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু তার চলার গতি ধীর কিন্তু স্থির। কোলাহলপূর্ণ গার্মেন্টস ফ্যাক্টরির গেটের সামনে এসে সে থামল। শ্রমিকদের আনাগোনা শুরু হয়েছে, কর্মব্যস্ত দিনের সূচনা। এই যে নাহিদ ভাই আইসেন। ডাক শুনেই পেছনে ফিরে তাকালো যুবকটি। তার দিকে এগিয়ে আসছে বছর 25-এর ফারহান, নাহিদের সহকর্মী। গেটের কাছে দাঁড়িয়েছিল, তার মুখে চওড়া হাসি। নাহিদ মৃদু হেসে জিজ্ঞেস করল, কি খবর ফারহান? ফারহান হাই তুলে বলল, আর কোয়েন না ভাই, কাল রাতে মেশিনে একটু ঝামেলা হয়েছিল, ঘুম হারাম। আপনার কি খবর? নাহিদ শান্তভাবে বলল, আমার তো একই রুটিন, ঘুম আর কাজ। দুজনে একসাথে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করলো। চারদিকে মেশিনের একটানা গুঞ্জন, শ্রমিকদের ব্যস্ত আনাগোনা। নাহিদ নিজের সেকশনের দিকে যাচ্ছিল। হঠাৎ একজন পিয়ন এসে তাকে থামালো, বলল, নাহিদ সাহেব, রহমান স্যার আপনাকে ডেকেছেন। নাহিদ সামান্য ভ্রু কুচকাল। এত সকালে সিনিয়রের ডাক, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। ফারহানের দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। সিনিয়র জনাব রহমানের অফিসের দরজার সামনে এসে নাহিদ সামান্য দ্বিধা করল, তারপর কড়া নাড়ল। ভেতরে আসুন। রহমানের কণ্ঠস্বর ভেসে এলো। নাহিদ ভেতরে প্রবেশ করল। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের শান্ত পরিবেশ বাইরে কর্মব্যস্ত ফ্যাক্টরির কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন। টেবিলের ওপাশে বসা রহমান সাহেবকে দেখে মনে হলো তিনি কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপর ঝুঁকে আছেন। বসো নাহিদ। রহমান সাহেব মুখ না তুলেই বললেন। নাহিদ এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসল। তার মনে অজানা একটা অস্থিরতা দানা বাঁধতে শুরু করলো।
নাই, তুমি এখানে যোগ দিয়েছো খুব বেশি দিন হয়নি, কিন্তু তোমার কাজের রিপোর্ট আমি দেখেছি, খুবই সন্তোষজনক। রহমান সাহেব এবার মুখ তুলে নাহিদের দিকে তাকালেন। তার চোখে মুখে সামান্য কৌতূহল। ধন্যবাদ স্যার। তোমার কর্মদক্ষতা এবং দায়িত্ববোধ দেখে কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে। রহমান সাহেব সামান্য থামলেন। নাহিদ তীক্ষ্ণ দৃষ্টিতে রহমানের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। আমরা তোমাকে সুপারভাইজারের পোস্টে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। রহমান সাহেব মুচকি হাসলেন। কয়েক মুহূর্তের জন্য নাহিদ স্তব্ধ হয়ে গেল। এই অপ্রত্যাশিত খবরে সে কিছুটা হতভম্ব। তার মুখে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেখা গেল না। স্যার। নাহিদের কণ্ঠস্বর সামান্য কম্পিত। হ্যাঁ নাহিদ, তুমি এই পদের জন্য যোগ্য। আশা করি তুমি তোমার নতুন দায়িত্ব ভালোভাবে পালন করবে। রহমান সাহেব টেবিলের উপর রাখা একটা ফাইল এগিয়ে দিলেন। এই নাও তোমার নতুন প্রমোশন লেটার। নাহিদ ধীরে ধীরে ফাইলটা হাতে নিল। তার চোখের পাতা সামান্য ভিজে উঠল কি। বাইরে তখন সকালের আলো আরও উজ্জ্বল হয়েছে, কিন্তু নাহিদের মনের আকাশ যেন মেঘে ঢাকা। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব। নাহিদের কণ্ঠস্বর এখনো স্বাভাবিক হয়নি। চেষ্টা নয় নাহিদ, আমি জানি তুমি পারবে। রহমান সাহেব আত্মবিশ্বাসের সাথে বললেন, এখন তুমি যেতে পারো। তোমার নতুন দায়িত্বের ব্যাপারে পরে বিস্তারিত আলোচনা করা হবে। নাহিদ চেয়ার ছেড়ে উঠল। তার পা যেন মাটিতে পড়ছে না। অফিসের দরজা খুলে বাইরে বের হতেই তার সহকর্মীরা তাকে ঘিরে ধরল। কি ব্যাপার নাহিদ ভাই, সিনিয়র কেন রেখেছিল? ফারহান এগিয়ে এসে জিজ্ঞেস করল। নাহিদ মৃদু হাসল। হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে। মুহূর্তের মধ্যে চারদিকে আনন্দের হুল্লোড় পড়ে গেল। কি কোন নাহিদ ভাই, সত্যি? নাহিদ মুচকি হেসে বলল, জি ভাই। মোবারক হো নাহিদ ভাই। পাশ থেকে আরো একজন বলে উঠল, এই তো চাই আমাদের নাহিদ ভাই সুপারভাইজার। সকলে একসাথে হাততালি দিতে শুরু করলো। ফারহান এগিয়ে এসে নাহিদের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই খুশির খবর তো মুখ মিষ্টি ছাড়া হজম হইব না। অন্যান্য শ্রমিকরাও এগিয়ে এসে নাহিদকে অভিনন্দন জানাতে লাগলো। তাদের চোখে মুখে জেনুইন আনন্দ। নাহিদ সকলের অভিবাদন গ্রহণ করল। তার ঠোঁটেও সামান্য হাসি দেখা গেল, কিন্তু তার ভেতরের চাপা উত্তেজনা তখনও কমেনি। নাহিদ সামান্য অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা সবাই এত খুশি হচ্ছেন? একজন বয়স্ক শ্রমিক বললেন, অবশ্যই নাহিদ ভাই, আপনি তো এই পদের যোগ্য। আপনার মতো পরিশ্রমী আর সৎ মানুষ কমই দেখা যায়। ফারহান বলল, ঠিক কইছেন চাচা, নাহিদ ভাই আসলেই সোনার মানুষ। তাদের আন্তরিক ভালোবাসায় নাহিদের মনটা কিছুটা হালকা হলো। হয়তো এই নতুন দায়িত্ব তাকে তার অতীতের অন্ধকার থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। নাহিদ হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এত ভালোবাসার জন্য ধন্যবাদ। তবে এখন কাজে মন দেওয়া যাক। ফারহান হেসে বলল, জো হুকুম মেরে আকা। সকলে আবার নিজেদের কাজে ফিরে গেল। তবে তাদের মুখে তখনও হাসির রেশ লেগেছিল। ফারহান এগিয়ে এসে নাহিদের কাঁধে হাত রাখল। আজ সন্ধ্যায় কিন্তু পার্টি চাই নাহিদ ভাই। নাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখা যাক। ফারহান তার উত্তর শুনে হেসে বলল, আপনি রাজি না হলেও আমরা ছাড়ছি না। নাহিদ আর কিছু বলল না, শুধু মৃদু হাসল। তার মনে তখন হাজারটা ভাবনা ভিড় করছে। প্রমোশনটা কি সত্যিই তার জীবনের মোড় ঘোরাতে পারবে, নাকি অতীতের ছায়া সব সময় তার পিছু তাড়া করে বেড়াবে? কাজের ফাঁকে নাহিদ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এদিকে কলেজে বিরতির সময় ইতি আর তার বন্ধুরা আবার ক্যান্টিনে জড়ো হলো। তাদের আলোচনার মূল বিষয় ইতির লাভ লাইফ। রিয়া বলল, আচ্ছা ইতি, তো লাভ লাইফের কি খবর? ইতি চমকে চোখ দুটো ছোট ছোট করে বলল, লাভ লাইফ? আমার? এই তোর মাথা কি শর্ট সার্কিট হয়েছে? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? ওমা, এখানে উল্টাপাল্টার কি হলো? তুই কি সবসময় সিঙ্গেল থাকবি? তা থাকবো কেন? তাহলে কাউকে খুঁজে নিচ্ছিস না কেন? নাকি পুরোনো দিনের মতো তোর বাবা যাকে এনে তোর সামনে দাঁড় করাবে তুই চোখ বন্ধ করে তার গলায় ঝুলে পড়বি? মুচকি হেসে ইতি বলল, দেখ, জন্ম মৃত্যু বিবাহ এগুলো সবই উপর থেকে সেট করা। আর আমি আমার কিসমতে বিশ্বাসী। আমার কিসমতে যেই থাকুক না কেন, দিন শেষে তাকে আমার আঁচলে বাধা পড়তেই হবে। রিয়া হাসি মুখে তাকালো ইতির দিকে। তাদের মধ্যে আবার উৎসাহের ঢেউ উঠল। তারা এক একজন এক এক পরিকল্পনা করতে শুরু করলো। হঠাৎ আকাশ জিজ্ঞেস করলো, আচ্ছা ইতি, তোর বাবা তো এত বড় মন্ত্রী, উনি কি আমাদের হেল্প করতে পারবেন? মানে আমরা গরিব বাচ্চাদের জন্য যে প্ল্যান করছি ওইটার ব্যাপারে।
আমি বাবাকে বলবো। উনি নিশ্চয় না করবেন না। বাবাও তো গরিবদের খুব ভালোবাসেন। তাদের আলোচনা আরও দীর্ঘ হলো। তারা অনুষ্ঠানের নাম কি দেবে, কোথায় করবে, কাকে কাকে আমন্ত্রণ জানাবে, সব খুঁটিনাটি বিষয় নিয়ে তারা উত্তেজিতভাবে কথা বলতে লাগলো। তাদের এই ছোট্ট উদ্যোগ যেন তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তুলল। বিকেলে যখন গার্মেন্টসের ছুটির ঘন্টা বাজল, তখন অফিসের সামনে নাহিদের সকল সহকর্মীরা অপেক্ষা করছিল। চলো নাহিদ ভাই, আজ তো উদযাপন হবে। নাহিদ তাদের উৎসাহে সাড়া না দিয়ে পারল না। হয়তো কিছুক্ষণের জন্য হলেও সে তার দুঃখগুলো ভুলতে পারবে। তারা সবাই মিলে স্থানীয় একটা চায়ের দোকানে গেল। সেখানে হাসি ঠাট্টার মধ্য দিয়ে সময় কাটতে লাগলো। ফারহান একের পর এক মজার গল্প বলছিল, আর বাকি সবাই হেসে গড়িয়ে পড়ছিল। নাহিদ ভাই, আপনি কিছু বলছেন না যে? ফারহান হঠাৎ জিজ্ঞেস করলো। নাহিদ সামান্য অপ্রস্তুত হলো। না, আমি শুনেছি তো। কি ভাবছেন এত? নাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, তেমন কিছু না, এমনি ভাই। তাদের চায়ের আড্ডা আরও কিছুক্ষণ চলল। তারপর ধীরে ধীরে সবাই বাড়ি ফেরার জন্য রওনা হলো। নাহিদ একাকী পথে হাঁটতে লাগলো। মাথার উপর আকাশ ভরা তারা, কিন্তু তার মনের আকাশ এখনো মেঘাচ্ছন্ন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আজকের দিনটা ইতির খুব ভালো কেটেছে। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর সেই গরিব বাচ্চাদের জন্য কিছু করার পরিকল্পনা সব মিলিয়ে তার মনটা শান্তিতে ভরে উঠছে। পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ইতি ঘুরে দেখলো তার ছোট বোন দিয়া ছুটে আসছে। কি রে, তুই এখানে? ইতি অবাক হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম, তুই এখনো যাসনি? এই তো গাড়ি আনতে যাচ্ছি। দিয়া এসে ইতির পাশে দাঁড়িয়ে বলল, আজ কলেজে খুব মজা হলো, তাই না? হ্যাঁ রে, আমরা একটা দারুণ প্ল্যান করেছি। ইতি উৎসাহের সাথে তাদের ফান্ড তৈরির কথা দিয়ার কাছে বলল। দিয়া মন দিয়ে সব শুনল এবং তাদের উদ্যোগের প্রশংসা করল। তোরা সত্যি খুব ভালো কাজ করেছিস দিদি। তুইও আমাদের সাথে যোগ দিবি? ইতি আগ্রহের সাথে জিজ্ঞেস করলো। অবশ্যই, আমি তোদের সাথেই আছি। দিয়া হেসে উত্তর দিল। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ আরও কথা হলো। তারপর ইতির গাড়ি এসে পৌঁছালো। দিয়া বলল, চল বাড়ি চল। তুই একটু দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি। বলেই ইতি বেসমেন্টের দিকে চলে গেল নিজের গাড়ি আনতে। ওদের কলেজের পার্কিং লট অ্যাকচুয়ালি জায়গা কম পড়ার জন্য বিল্ডিংয়ের বেসমেন্টে করা হয়েছে। সাধারণত তার ড্রাইভার গাড়ি নিয়ে গেটের সামনে অপেক্ষা করে, কিন্তু আজ তার আসতে একটু দেরি হবে বলে ইতি নিজে গাড়ি পার্ক করে এসেছিল। দীর্ঘশ্বাস ফেলে সে বেসমেন্টের দিকে পা বাড়ালো। বেসমেন্টের সিঁড়িগুলো বেশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। ইতির কেমন যেন গা ছমছম করতে লাগলো। দ্রুত পায়ে সে নিচে নেমে এলো। সারি সারি গাড়ির মধ্যে আবছা আলোয় সব কিছু কেমন যেন রহস্যময় লাগছিল। নিজের গাড়ির কাছে পৌঁছানোর ঠিক আগেই ইতির চোখ আটকে গেল একটা অস্পষ্ট ছায়া মূর্তির দিকে। একটা স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে কেউ যেন চাপা স্বরে কথা বলছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো গার্ড হবে, কিন্তু তাদের কথা বলার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক মনে হলো। কৌতূহলী হয়ে ইতি সাবধানে এগিয়ে গেল। স্তম্ভের কাছাকাছি আসতে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আবছা আলোয় সে যা দেখল তা তার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একজন কালো পোশাক পরা লোক, যার মুখ কালো কাপড়ে ঢাকা, কলেজের একজন সাধারণ কর্মীর মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। কর্মীর মুখ ভয়ে সাদা হয়ে গেছে, ঠোঁট ধরো ধরো করে কাঁপছে। তাদের চাপা স্বরে কথা হচ্ছিল, কিন্তু দূর থেকে কিছুই স্পষ্ট শোনা যাচ্ছিল না। ভয় ইতির হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত একটা গাড়ির আড়ালে লুকালো। তার মনে একটাই প্রশ্ন, এখানে কি হচ্ছে? কেন একজন কর্মীর মাথায় বন্দুক ধরা হয়েছে? কিছুক্ষণ পর বন্দুকধারী লোকটি ইতির দিকে তাকালো বলে মনে হলো। যদিও আবছা আলোয় কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার চাহনিতে এমন কিছু ছিল যা ইতির মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। মুহূর্তের মধ্যে লোকটা যেন বুঝতে পারল কেউ তাদের দেখছে। সে দ্রুত বন্দুক নামিয়ে কর্মীর হাত ছেড়ে দিল এবং অন্ধকারে মিশে গেল। ইতি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ধীরে ধীরে ভয় কাটিয়ে ইতি এগিয়ে গেল সেই কর্মীর কাছে। লোকটির তখনও ভয়ে কাঁপছে। কি হয়েছিল? ওই লোকটা কে ছিল? ইতি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কর্মীটি হাঁপাতে হাঁপাতে বলল, জানি না ম্যাডাম, মুখ ঢাকা ছিল, শুধু আপনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল। আমার ব্যাপারে? ইতির কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি জিজ্ঞাসা করেছিল? আপনার নাম, আপনার ঠিকানা, আপনি কোথায় যান। কর্মীটির কণ্ঠস্বর তখনও ভয়ে জড়ানো।
ইতির মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। কে এই লোক? কেন সে তার সম্পর্কে খোঁজ নিচ্ছে? আর কেনই বা বন্দুকের ভয় দেখাচ্ছে? আপনাকে কি সে হুমকি দিয়েছে? না ম্যাডাম, শুধু কথা বলেছিল, কিন্তু বন্দুকটা। কর্মীটা আর কথা শেষ করতে পারল না, ভয়ে তার গলা বুঝে এলো। ইতি বুঝতে পারলো আর বেশি কথা বলে লাভ নেই, লোকটা এখনো ভয় পেয়েছে। সে তাকে একটু শান্ত করার চেষ্টা করলো এবং দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসেও তার মন শান্ত হলো না। সে কালো পোশাক পরা লোকটির তীক্ষ্ণ চোখ, কর্মীর ভয়, সবকিছু তার চোখের সামনে ভাসতে লাগলো। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে চায় তার ক্ষতি করতে? কিছুক্ষণ দ্বিধা করে ইতি তার গাড়ির গতিপথ পরিবর্তন করলো। আজ তার বাড়িতে যেতে ইচ্ছে করছে না। তার মনে হচ্ছে এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন তার ছোট বোন দিয়ার সঙ্গ। দিয়ার কোচিং সেন্টার কলেজের কাছে। ইতি সেখানে গিয়ে দেখলো দিয়া গেটের সামনে একা দাঁড়িয়ে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। কি রে আপু, এতক্ষণ লাগে? দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ রে, একটু দরকার ছিল। ইতি অস্পষ্টভাবে উত্তর দিল। তার মনটা এখনো সেই বেসমেন্টের ঘটনায় আচ্ছন্ন। দিয়া বলল, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আসলে একটা অদ্ভুত জিনিস দেখলাম। ইতি ইতস্তত করে সব কথা খুলে বলল। সে কালো পোশাক পরা লোক, বন্দুক আর কর্মীর কাছ থেকে তার সম্পর্কে খোঁজ নেওয়ার কথা শুনে দিয়ার মুখও গম্ভীর হয়ে গেল। দিয়া চিন্তিতভাবে জিজ্ঞেস করলো, তুই কি লোকটাকে চিনতে পেরেছিস? না রে, মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। দিয়া কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, তুই কি বাবার কাছে বলবি? আমি ঠিক বুঝতে পারছি না কি করব। বললে বাবা হয়তো খুব চিন্তা করবেন। তবে সাবধানে থাকিস আপু। তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ইতি বলার চেষ্টা করলো, যদিও তার নিজের মনও শান্ত ছিল না। দিয়া কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, চল এবার বাড়ি চল, মা হয়তো চিন্তা করছে। দুজনে গাড়িতে উঠল। গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছিল। ইতির মন তখনও সে অজানা আশঙ্কায় পরিপূর্ণ। কে তার পিছু নিয়েছে? কেন? এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে ছিল না। বাড়ির পথে ইতি বারবার পিছনের দিকে তাকাচ্ছিল, যেন সেই কালো পোশাক পরা লোকটা এখনো তাদের অনুসরণ করছে। তার মনে হচ্ছিল একটা অদৃশ্য ছায়া যেন তাদের পিছু তাড়া করছে। অবশেষে তারা বাড়িতে পৌঁছালো। গেটের সামনে গাড়ি থামতে ইতির মনে কিছুটা শান্তি ফিরে এলো। বাড়ির চেনা পরিবেশ যেন তাকে কিছুটা হলেও নিরাপত্তা দিল। কিন্তু সেই বেসমেন্টের অশুভ স্মৃতি তখনও তার মন থেকে পুরোপুরি যায়নি। রাতের অন্ধকারে সেই ছায়ামূর্তি, বন্দুকের ঠান্ডা স্পর্শ, সবকিছু যেন তার স্বপ্নেও হানা দিতে লাগলো। এই অজানা ভয় আর উদ্বেগের মধ্যে আজকের পর্বটি সমাপ্ত হলো। ইতি এখনো জানে না কেন একজন রহস্যময় লোক তার পিছু নিয়েছে এবং তারই উদ্বেগের শেষ কোথায়। সকালের সোনালি রোদ ইতির বিশাল ড্রয়িং রুমের পর্দা ভেদ করে প্রবেশ করেছে। হালকা সোনালি আভায় সবকিছু ঝলমল করছে। ব্রেকফাস্ট টেবিলটি বিভিন্ন সুস্বাদু খাবারে পরিপূর্ণ, যার সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। টেবিলের চারপাশে বসে আছে নীতির পরিবারের সদস্যরা। মাথার দিকে বসে আছে নীতির বাবা, জনাব শাহিদ চৌধুরী, দেশের প্রভাবশালী পরিবহন মন্ত্রী, যার একটা কথায় প্রশাসনের অনেক কিছুই নড়ে চড়ে বসে। তার চোখে মুখে সর্বদা একটা রাশ ভারী ভাব, যা তার ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তোলে। দিয়া, তোমার পড়াশোনা কেমন চলছে? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন তিনি, খবরের কাগজের পাতা থেকে চোখ না সরিয়ে। ভালো বাবা। দিয়া সংক্ষিপ্ত উত্তর দিল, তার কণ্ঠস্বরে সামান্য শীতলতা মেশানো। সে তার প্লেটের ডিম টোস্টের দিকে তাকিয়ে রইল। টেবিলের অন্য প্রান্তে বসেছিলেন ইতির মা, রাহেলা খাতুন, স্নিগ্ধ চেহারার এক শান্ত মহিলা, যার চোখে মুখে সর্বদা মমতা ঝরে পড়ে। পরিবারের সকলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা স্পষ্ট। কাল রাতে ফিরতে এত দেরি হলো কেন রে ইতি? তিনি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, ইতির দিকে তাকিয়ে। আসলে মা, একটু কাজ ছিল। ইতি হেসে উত্তর দিল, যদিও তার হাসিটা কিছুটা যেন জোর করে আনা। রাতের বেসমেন্টের ঘটনাটা এখনো তার মন থেকে পুরোপুরি যায়নি। কিসের কাজ ছিল? বড় ভাই ফাহিম প্রশ্ন করল। ফাহিম বাবার মতোই রাশভারী, তবে তার মধ্যে একটা চাপা কৌতূহল সবসময় কাজ করে। বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে সে ছায়ার মতো লেগে থাকে। তেমন কিছু না ভাইয়া, কলেজের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। ইতি এড়িয়ে গেল। সে চায় না সেই বন্দুকের ঘটনার কথা বলে পরিবারের সদস্যদের চিন্তায় ফেলতে। রাহেলা খাতুন ইতির মুখের দিকে তাকিয়ে কিছুটা সন্দেহ করলেন, কিন্তু আর কিছু বললেন না। তিনি জানেন ইতি যখন কিছু লুকাতে চায় তখন তাকে জোর করা বৃথা।
টেবিলের নীরবতা ভাঙল শাহিদ চৌধুরীর কণ্ঠস্বরে। ফাহিম, তোমার কাল রাতের মিটিংটা কেমন হলো? ভালো ছিল বাবা, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ফাহিম উত্তর দিল। তার চোখে মুখে আত্মবিশ্বাস ঝিলিক দিচ্ছিল। দিয়া নীরবে তার খাবার খাচ্ছিল, তার দৃষ্টি প্লেটের উপর স্থির। এটি লক্ষ্য করলো গত 2 বছর ধরে তাদের ছোট বোনের সাথে বাবার সম্পর্কটা কেমন যেন তিক্ত হয়ে উঠেছে। আগে যেখানে তাদের মধ্যে খুনসুটি আর হাসি ঠাট্টা লেগেই থাকতো, এখন সেখানে একটা চাপা উত্তেজনা সব সময় বিরাজ করে। কেউ একজন কিছু বললেই যেন অন্যজন তেড়ে আসে। দিয়া, তুমি কি আজ কলেজে যাচ্ছ? রাহেলা খাতুন স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, মেয়ের মন ভালো করার জন্য। হ্যাঁ মা। দিয়া আবারও সংক্ষিপ্ত উত্তর দিল। তোমার কোনো কিছুর দরকার আছে? না মা। তাদের কথোপকথনে একটা যান্ত্রিকতা স্পষ্ট। মায়ের আন্তরিকতা সত্ত্বেও দিয়ার উত্তরে যেন একটা দূরত্ব বজায় থাকে। ইতি দীর্ঘশ্বাস ফেলল। তাদের সুখী পরিবারে এই ভাঙনটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সে বহুবার চেষ্টা করেছে দুজনের মধ্যে বরফ গলাতে, কিন্তু কোনো লাভ হয়নি। বাবা, তুমি কি আজ অফিসে একটু তাড়াতাড়ি যাবে? ইতি প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করল। হ্যাঁ, একটা জরুরি মিটিং আছে। শাহিদ চৌধুরী খবরের কাগজ ভাঁজ করে টেবিলে রাখলেন। কেন, তোমার কিছু দরকার? না বাবা, এমনি জিজ্ঞাসা করছিলাম। তাদের সকালের নাস্তা চলছিল, কিন্তু টেবিলের চারপাশের উষ্ণতা যেন কিছুটা ফিকে হয়ে গিয়েছিল সেই চাপা উত্তেজনার কারণে। ইতি অনুভব করলো তাদের সুখী পরিবারের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে, যা ক্রমশ উঁচু হচ্ছে। ইতি, তোমার কি শরীর খারাপ লাগছে? রাহেলা খাতুন আবারও জিজ্ঞেস করলেন, মেয়ের মলিন মুখ দেখে। না মা, আমি ঠিক আছি। তি হেসে উত্তর দিল, কিন্তু তার হাসিটা স্বাভাবিক মনে হলো না। ফাহিম তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। কিছু লুকাচ্ছিস? কি লুকাবো? ইতি কিছুটা অবাক হওয়ার ভান করলো। তুই কাল রাতে কোথায় ছিলি? ফাহিমের প্রশ্নটা যেন একটা ধারালো ছুরির মতো ইতির বুকে বিঁধল। আমি তো বললাম বন্ধুদের সাথে কাজ ছিল। ইতি আবারও একই উত্তর দিল। এত রাতে কিসের কাজ? ফাহিমের সন্দেহ যেন আরো বাড়ল। আরে বাবা, তোমরা শুরু করলে আবার? সকালবেলা একটু শান্তিতে নাস্তা করতে দাও তো। শাহিদ চৌধুরী এতক্ষণ চুপ ছিলেন, এবার তিনি গভীর স্বরে বললেন, ফাহিম থামো। আর ইতি, যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাতে পারো। কোনো সমস্যা নেই বাবা। ইতি দ্রুত উত্তর দিল। সে চায় না সে বেসমেন্টের ঘটনা নিয়ে আলোচনা করতে, তাদের উদ্বেগের কারণ হতে চায় না সে। দিয়া নীরবে তাদের কথা শুনছিল। তার চোখে মুখে একটা চাপা অস্থিরতা দেখা গেল। সে একবার বাবার দিকে তাকালো, তারপর দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তাদের সকালে নাস্তা টেবিলটি যেন একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্রের মতো হয়ে উঠেছিল, যেখানে চাপা উত্তেজনা আর অকথিত কথাগুলো একে অপরের দিকে ধারালো অস্ত্রের মতো তাক করা ছিল। পরিবারের বাইরের জৌলুস আর প্রাচুর্য ভেতরের ভাঙনকে ঢাকতে পারছিল না। নাস্তা শেষ করে শাহিদ চৌধুরী অফিসের জন্য বেরিয়ে গেলেন। ফাহিমও তার সাথে গেল। রাহেলা খাতুন কিছুক্ষণ ইতির দিকে তাকিয়ে রইলেন, তার চোখে গভীর উদ্বেগ। তিনি স্নেহের স্বরে বললেন, যদি কিছু হয় আমাকে বলিস মা। ঠিক আছে মা। ইতি হেসে উত্তর দিল, কিন্তু তার হাসিটা যেন মায়ের উদ্বেগ কমাতে পারল না। দিয়া তখনও টেবিলে বসে নীরবে নাস্তা করছিল। ইতি তার কাছে গিয়ে বসল। দিয়া, তোর কি হয়েছে? সকাল থেকে তোকে কেমন যেন লাগছে। দিয়া মুখ না তুলেই বলল, কিছু না আপু। তুই কি বাবার উপর রাগ করে আছিস? ইতি সাবধানে জিজ্ঞেস করল। দিয়া হঠাৎ মুখ তুলে ইতির দিকে তাকালো। তার চোখে এক গভীর বেদনা আর চাপা ক্ষোভের আগুন জ্বলছিল। রাগ করবো না তো কি করব? তুমি জানো বাবা কেমন? আমি জানি দিয়া, কিন্তু ইতি কথা শেষ করতে পারল না। তুমি কিছুই জানো না আপু। দিয়া কঠিন স্বরে বলল এবং চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। ইতি স্তব্ধ হয়ে বসে রইল। তাদের সুখী পরিবারের এই পরিণতি কেন হলো তা সে কিছুতেই বুঝতে পারছিল না। তাদের মধ্যকার এই শীতলতা যেন ক্রমশ বাড়ছে, আর সে অসহায়ের মতন সব কিছু দেখছে। ইতি তার গাড়ি নিয়ে কলেজের পথে যাচ্ছিল, কিন্তু তার মনটা গতকাল রাতের ঘটনায় এখনো কিছুটা ভারাক্রান্ত। সেই মুখোশধারী লোকটির কথা কিছুতেই ভুলতে পারছে না সে। একটা চাপা অস্বস্তি তার ভেতরে কিলবিল করছে। হঠাৎ রাস্তার পাশে পরিচিত এতিমখানাটা দেখে তার মনটা একটু শান্ত হলো। এই জায়গাটা তার খুব প্রিয়, প্রায়ই সেখানে আসে, বাচ্চাদের সাথে খেলে। তাদের হাসি মুখ দেখলে তার সব দুঃখ দূর হয়ে যায়। আজকেও সে নিজেকে থামাতে পারল না।
গাড়িটা রাস্তার পাশে পার্ক করে গেটের দিকে এগিয়ে গেল। গেট দিয়ে ভেতরে ঢুকতেই এক ঝাঁক বাচ্চা ছুটে এলো তার দিকে। তাদের কলকাকুলিতে মুহূর্তের মধ্যে ইতির মন ভালো হয়ে গেল। সেও হেসে তাদের সাথে কথা বলতে লাগলো, তাদের ছোট ছোট গল্প শুনলো। আপু, তুমি আজ আমাদের জন্য কি এনেছো? একটা ছোট্ট মেয়ে তার হাত ধরে জিজ্ঞেস করলো, আজ আমি তোমাদের সাথে খেলবো। ইতি হেসে উত্তর দিল। ঠিক সেই সময় গেটের দিকে চোখ গেল ইতির। একজন সুদর্শন যুবক হাতে কিছু চকলেট নিয়ে ভেতরে ঢুকছে। তার চোখে মুখে এক ধরনের শান্ত স্নিগ্ধতা ছিল। যুবকটা এগিয়ে এসে ইতির সামনে দাঁড়ালো এবং মিষ্টি হেসে দুটো চকলেট তার দিকে বাড়িয়ে ধরল। আপনার জন্য। যুবকটা নরম স্বরে বলল। মুহূর্তের জন্য ইতি থমকে গেল। কলেজে এর আগেও কয়েকজন ছেলে তাকে এভাবে চকলেট দিয়ে প্রপোজ করার চেষ্টা করেছে। গতকাল রাতের সে ভয়ের রেশ এখনও তার মনে টাটকা, আর আজ এই অপ্রত্যাশিত চকলেটের প্রস্তাব তার বিরক্তি চরমে নিয়ে গেল। আপনি কি ভাবেন এইভাবে চকলেট দিয়ে কি বোঝাতে চান? আপনার কি আর কাণ্ডজ্ঞান নেই? একলা মেয়ে দেখলে আপনাদের মতো কিছু ছোট লোক তাদের পিছনে পড়ে যায়। আপনাদের মতো লোকদের জন্য মেয়েরা একা বাড়ি থেকে বের হতে ভয় পায়, জানেন? ইতি রাগে ফেটে পড়ল, তার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। জানতো এখান থেকে আর কখনো আমার সামনে আসবেন না। যুবকটা ইতির অপ্রত্যাশিত রাগে হতভম্ব হয়ে গেল। তার মুখের হাসি মুহূর্তেই উধাও। সে অবাক হয়ে ইতির দিকে তাকিয়ে রইল, যেন কিছুই বুঝতে পারছে না। কিন্তু আমি তো। যুবকটা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু ইতির রাগের সামনে তার কথা হারিয়ে গেল। আর একটাও কথা না, গেট আউট! ইতি চিৎকার করে উঠল, তার চোখ রাগে লাল হয়ে গেছে। চারপাশের বাচ্চারা ভয়ে চুপ হয়ে গেল। তারা অবাক হয়ে ইতি আর সেই যুবকের দিকে তাকিয়ে রইল। এত শান্ত একটা মেয়েকে তারা কখনো এত রাগতে দেখেনি। কিন্তু হঠাৎ ইতির চোখ গেল বাচ্চাদের দিকে। তাদের প্রত্যেকের হাতে দুটো করে চকলেট। আশেপাশে আরও অনেক চকলেট আর অন্যান্য খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুহূর্তের মধ্যে ইতির ভুল ভাঙল। এই যুবকটি হয়তো খারাপ কিছু ভাবেনি। সে হয়তো সবার মতো বাচ্চাদের জন্য চকলেট এনেছে এবং সৌজন্যতা বশত তাকেও দুটো দিতে চেয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে ইতির মুখ লজ্জায় লাল হয়ে গেল। তার আগের রূঢ় ব্যবহারের জন্য সে অনুতপ্ত হলো। আমি আমি খুবই দুঃখিত, ইতি মিনমিন করে বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমার ভুল হয়েছে, আমি না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি। যুবকটি কিছুক্ষণ ইতির দিকে তাকিয়ে রইল। তার চোখেও কোনো রাগ বা বিরক্তি ছিল না, বরং ছিল এক ধরনের সহানুভূতি। যুবকটা মৃদু হেসে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, বলতো মানুষেরই হয়। ইতির মনে তার উদারতার জন্য এক গভীর কৃতজ্ঞতা জন্ম নিল। সে এগিয়ে গিয়ে যুবকটির হাত থেকে একটা চকলেট নিল। ইতি নরম স্বরে বলল, ধন্যবাদ। যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? যুবকটা হেসে বলল, নাহিদ। আর আপনি? আমি ইতি চৌধুরী। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। ইতি তখনও তার আগের ব্যবহারের জন্য লজ্জিত। সে ইতস্তত করে বলল, আসলে কলেজে এর আগেও কয়েকজন ছেলে আমাকে এভাবে। নাহিদ শান্তভাবে বলল, আমি বুঝতে পারছি, আর আমি কিছু মনেও করিনি। আমি মাঝে মাঝে এখানে আসি, বাচ্চাদের সাথে সময় কাটাই, আর তাদের জন্য ছোটোখাটো কিছু করার চেষ্টা করি। এদের মুখে হাসি দেখলে তুমি আমার নিজের আনন্দ খুঁজে পাই। নাহিদের কথা শুনে ইতির মনটা আরও নরম হয়ে গেল। তার এমন উদার আর নরম ব্যবহার ইতিকে মুগ্ধ করল। সত্যি আপনার চিন্তাধারা অন্যরকম। জবাবে নাহিদ শুধু একটা মুচকি হাসি দিল। ইতি বলল, সত্যি বলছেন আপনি? আমার ব্যাপারে কিছু মনে করেননি? নাহিদ তার পায়ের কাছে আসা একটা বল চাচাদের দিকে আলতো করে দিয়ে ইতির দিকে শান্তভাবে তাকিয়ে বলল, যদি মনে করি তাহলে? ইতি একবার নাহিদের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। সে সত্যি নিজের ব্যবহারের জন্য গিল্টি ফিল করছিল। এখন যদি নাহিদ তাকে ক্ষমা না করে তাহলে তো সে আজকের সারা দিনটাতে খুশি থাকতে পারবে না। ইতির মন খারাপ দেখে নাহিদ বলল, ম্যাম, এইসব ছোটোখাটো বিষয়কে এত বড় করে দেখলে লাইফে এগিয়ে যাওয়া যায় না। ইতি এবার মাথা তুলে তাকালো নাহিদের দিকে। নাহিদের মুখে একটা মুচকি হাসি আর চোখে যেন দুষ্টুমি খেলা করছে। আপনি এত সিরিয়াস হবেন না। তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। ইতি জানতে পারলো নাহিদ কাছে একটা গার্মেন্টে চাকরি করে এবং ছুটির দিনে বা কাজের ফাঁকে সময় পেলে এতিমখানায় আসে। বাচ্চাদের সাথে খেলতে তার খুব ভালো লাগে।
ইতি নাহিদের কথা শুনে আরও বেশি মুগ্ধ হলো। এত সাধারণ জীবনযাপন করেও ছেলেটা কত উদার, গরিব দুঃখীদের জন্য কত কিছু করে। দূরে এতিমখানার গেটের বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে একজন মুখোশধারী ব্যক্তি দূরবীন দিয়ে ইতি আর নাহিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। তার মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু তীক্ষ্ণ চোখ দুটো দেখা যাচ্ছিল। তাদের কথোপকথন সে শুনতে না পেলেও তাদের হাসি মাখা মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারছিল। কিছুক্ষণ পর ইতি নাহিদের কাছে বিদায় নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসেও তার মনে নাহিদের কথা ঘুরপাক খাচ্ছিল। ছেলেটা সত্যি অন্যরকম। গাড়ি যখন এতিমখানার গেট পেরোচ্ছিল তখন মুখোশধারী লোকটা তার দূরবীন নামালো। তার সে রহস্যময় হাসি তখনও মুখে লেগেছিল। সে পকেট থেকে একটা ফোন বের করে কাকে যেন কল করলো। লোকটা ভেতরে প্রবেশ করে আশেপাশে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন কাউকে খুঁজছে। এক কোণে নাহিদ তখনও বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলছিল। লোকটার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। ধীরে ধীরে সে নাহিদের দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গি এতটাই স্বাভাবিক ছিল যে কেউই ভাবতে পারবে না এই ব্যক্তির আসল উদ্দেশ্য কি। কি খবর নাহিদ? লোকটার কণ্ঠস্বর মোলায়েম, যেন সে তার বহু দিনের পরিচিত বন্ধু। নাহিদ বাচ্চাদের সাথে কথা বলা থামিয়ে ঘুরে দাঁড়ালো। নাহিদ বলল, হ্যাঁ জাহিদ, বল কি খবর? নাহিদের কণ্ঠস্বরে আন্তরিকতার ছোঁয়া ছিল। জাহিদ হেসে এগিয়ে এসে নাহিদের কাঁধে হাত রাখল। তুই যে কাজ দিয়েছিলি ওইটা কমপ্লিট। নাহিদের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। জাহিদ আরো বলল, আর ও এখানে কি করছিল? জানিস তো, ওর সেই পুরনো অভ্যাস, বাচ্চাদের সাথে সময় কাটানো। নাহিদ হেসে উত্তর দিল। জাহিদ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি, সেই পুরনো অভ্যাস। কিছুক্ষণ থেমে জাহিদ বলল, তোর কাজ কত দূর? এই তো সবে শুরু হলো আজকে, দেখা যাক আগের কি হয়। দেখিস শিকার করতে গিয়ে নিজেই আবার শিকার হয়ে যাস না যেন। নাহিদ জাহিদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমাদের ডিসিপ্লিন কেমন জানিস না? জাহিদ মাথা চুলকে বলল, সে তো জানি। তাহলে? আসলে দেখ ভাই, হাতে গান নিয়ে বর্ডারে শত্রুর বুকে গুলি চালানোটা সহজ, কিন্তু মেয়ে মানুষ যেখানে জড়িয়ে থাকে সেখানে লড়াই জেতা খুবই কঠিন। নাহিদ শক্ত মুখে জাহিদের দিকে তাকালো। যদিও তার কথা খুব ফেলে দেবার মতো না। নাহিদ বলল, চিন্তা করিস না, আমি সব সামলে নেব। দুই বন্ধু ওখানেই দাঁড়িয়ে রইল। এখন প্রশ্ন হলো, জাহিদ নামের এই ছেলেটি কিভাবে নাহিদকে চেনে, আর জাহিদ কেনই বা ইতির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। নাহিদ কি প্ল্যান করছে ইতিকে নিয়ে, জানবো আমরা গল্পের সাথে থাকলে। সারাটা দিন ইতির মনটা বিষণ্ণ মেঘে ঢাকা আকাশের মতো ভারী হয়ে রইল। কলেজের প্রাণবন্ত পরিবেশেও তার হাসি যেন কোথাও হারিয়ে গেছে। বন্ধুদের সাথে ক্লাসে বসেও তার মনোযোগ ছিল অন্য কোথাও। শিক্ষকের লেকচার তার কানে ঢুকলেও তার ভাবনাগুলো সেই এতিমখানার সুদর্শন যুবকের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। কে রেতি, আজ তোর কি হয়েছে? মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? রিয়া কনসার্নের সাথে জিজ্ঞেস করলো। বিরতির সময় ক্যান্টিনে বসে তারা কফি খাচ্ছিল। ইতি দীর্ঘশ্বাস ফেলল। তেমন কিছু না রে। কিছু না মানে? আমরা কি তোর বন্ধু না? খুলে বলতো কি হয়েছে? আকাশও আগ্রহের সাথে জানতে চাইল। ইতি কিছুক্ষণ চুপ করে রইল। বন্ধুদের কাছে তার সেই রূঢ় ব্যবহারের কথা বলতে তার লজ্জা লাগছিল। শেষ পর্যন্ত সে অস্পষ্টভাবে বলল, আজ সকালে একজনের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। কার সাথে? পায়েল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ছিল কেউ একজন, যাকে আমি আগে কখনো দেখিনি। ইতি উত্তর দিল, তার কণ্ঠস্বরে অস্বস্তি স্পষ্ট। রিয়া আবারও জানতে চাইল, কি হয়েছিল এমন? আসলে সে আমাকে একটা চকলেট দিতে চেয়েছিল, আর আমি তাকে ভুল বুঝে অনেক খারাপ কথা শুনিয়েছি। ইতি মাথা নিচু করে বলল। আকাশ হেসে বলল, ও এই ব্যাপার, তাতে আর কি হয়েছে, ভুল তো হতেই পারে। কিন্তু আমার ব্যবহারটা খুব খারাপ ছিল। ইতি অনুতপ্ত স্বরে বলল, লোকটা দেখতেও খুব ভালো ছিল, আর তার ব্যবহারও খুব নরম মনে হলো। পায়েল বলল, তাহলে এখন মন খারাপ করে বসে আছিস কেন? সরি বলে দিলেই তো সব মিটে যায়। সে তো বলেছি, কিন্তু তারপর। ইতি আনমনে বলল, কিন্তু তার মনে হচ্ছিল শুধু সরি বললেই কি সব ঠিক হয়ে যাবে। তার রূঢ় কথাগুলো নিশ্চয়ই ছেলেটির মনে দাগ কেটেছে। সারাটা দিন ইতি একটা চাপা অনুশোচনায় ভুগতে লাগলো। ক্লাসের ফাঁকে বা লাইব্রেরিতে বসেও তার মন সে অপ্রত্যাশিত সাক্ষাতের দিকে ধাবিত হচ্ছিল। ছেলেটির শান্ত মুখ আর সেই
তার প্রতি নিজের রূঢ় ব্যবহার, এই দুটো জিনিসই তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কলেজ ছুটির পর ইতি সোজা বাড়ি ফিরে এলো। তার আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। ঘরে ঢুকে সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যার আবছা আলোয় চারপাশটা কেমন যেন শান্ত লাগছিল, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন কিছুতেই কমছিল না। কিছুক্ষণ পর দিয়া তার ঘরে এলো। কি রে আপু, তুই এখনো এখানে? মা ডাকছে তোকে। তুই বস না একটু, ইতি বলল, বেলকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে। দিয়া চুপচাপ এসে বোনের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতার পর ইতি ধীরে ধীরে সকালের ঘটনাটা দিয়ার কাছে খুলে বলল। তার সেই রূঢ় ব্যবহার, ছেলেটার শান্ত প্রতিক্রিয়া, সবকিছু সে দিয়ার কাছে বর্ণনা করল। দিয়া হেসে বলল, উফ আপু, তুই না মাঝে মাঝে একদম বাচ্চা হয়ে যাস। একটা সামান্য চকলেট দেওয়া নিয়ে এত রাগ করার কি ছিল? ইতি অনুতপ্ত স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে রে দিয়া। লোকটা সত্যি খুব ভালো মনে হলো। আমার তার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। তাহলে কালকে গিয়ে সরি বললেই তো হয়। দিয়া সহজভাবে বলল, হ্যাঁ সেটাই ভাবছি, যদিও একবার সরি বলেছি আমি তাকে। ইতি আবার আনমনে বলল, আর তুই কি ছেলেটাকে একটু পছন্দ করিস? দিয়ার চোখে দুষ্টুমির ঝিলিক। ইতির মুখ লাল হয়ে গেল, তবে সেটা রাগে নয়, লজ্জায়। ইতি রাগ করার ভান করে বলল, কি যাতা বলছিস? দিয়া হেসে বলল, আহা, লজ্জা পাস কেন? ছেলেটা যদি হ্যান্ডসাম হয় তাহলে দোষের কি? ইতি চুপ করে রইল। আসলে ছেলেটার শান্ত ব্যবহার আর তার প্রতি নিজের খারাপ ব্যবহারের অনুশোচনা, এই দুটো অনুভূতি তার মনে একটা দোলাচল সৃষ্টি করেছিল। দিয়া বোনের কাঁধে হাত রেখে বলল, যাই হোক, তুই কালকে গিয়ে সরি বলিস, আর বেশি ভাবিস না। ইতি মাথা নেড়ে রাজি হলো। কিছুক্ষণ পর দিয়া নিজের ঘরে ফিরে গেল। ইতি তখনও বেলকনিতে দাঁড়িয়েছিল। তার মনটা কিছুটা হালকা হয়েছে। কাল সকালে গিয়ে সে অবশ্যই ছেলেটার কাছে ক্ষমা চাইবে। দিয়া নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। তার মুখে এক রহস্যময় হাসি দেখা গেল। সে তার ফোনটা হাতে নিল এবং একটা মেসেজ টাইপ করতে শুরু করলো। প্ল্যান সাকসেসফুল। মেসেজটা সেন্ড করার পর দিয়ার মুখের হাসি আরও চওড়া হলো। তার চোখের দিকে তাকালে মনে হবে যেন সে কোনো গোপন মিশনে সফল হয়েছে। কিন্তু তার এই প্ল্যান আসলে কি, আর এর লক্ষ্যই বা কি, তা এখনো রহস্যের আড়ালে। এই চাপা রহস্য আর অনুশোচনার মিশ্র অনুভূতি নিয়ে আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। ইতি তার রূঢ় ব্যবহারের জন্য অনুতপ্ত, কিন্তু সে জানে না যে তার এই অনুশোচনা আসলে একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। আর দিয়া, যার রহস্যময় মেসেজ একটা সফল পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে, তার আসল উদ্দেশ্য কি তা এখনও আমাদের দর্শকের কাছে, শ্রোতাগণের কাছে অজানা। সকালের নাস্তা টেবিলে আজ পরিবেশটা তুলনামূলকভাবে শান্ত। গতকালকের চাপা উত্তেজনা যেন কিছুটা স্তিমিত হয়েছে। ইতি চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। তার মনে গতকালকের অনুশোচনা আর আজকের নাহিদের সাথে দেখা করার অ্যান্টিসিপেশন দুটোই একসাথে ভিড় করছিল। তার বাবা খবরের কাগজ পড়তে পড়তে বললেন, আজ কলেজে দেরি করিস না ইতি? না বাবা। ইতি মৃদু হেসে উত্তর দিল। নাস্তা শেষ করে ইতি যখন কলেজের উদ্দেশ্যে রওনা হলো, তখন তার মনে একটা অস্থিরতা কাজ করছিল। সে ভাবছিল নাহিদকে আজ এতিমখানায় আসবে, সে কি তাকে ক্ষমা করবে? রাস্তার পাশে পরিচিত এতিমখানাটা দেখতে পেয়ে তার গাড়ির গতি আপনা আপনি কমে গেল। গেটের দিকে তাকাতেই তার চোখ জুড়িয়ে গেল। রাস্তার ধারে টিফিন বাক্স হাতে দাঁড়িয়ে আছে সেই সুদর্শন যুবক নাহিদ। মুহূর্তের জন্য ইতির হৃদস্পন্দন বেড়ে গেল। গতকালকের রূঢ় ব্যবহারের পর আজ তার সামনে গিয়ে দাঁড়াতে ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু তার ভেতরের অনুশোচনা তাকে সাহস জোগালো। গাড়িটা রাস্তার পাশে পার্ক করে ইতি এগিয়ে গেল নাহিদের দিকে। গুড মর্নিং, ইতি নরম স্বরে বলল। নাহিদ ঘুরে দাঁড়ালো। তার মুখে সামান্য বিস্ময়ের ছাপ দেখা গেল, কিন্তু পরক্ষণেই একটা মিষ্টি হাসি তার ঠোঁট ছুঁয়ে গেল। গুড মর্নিং। ইতি মাথা নিচু করে বলল, আসলে গতকালের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমার মোটেও ওভাবে কথা বলা উচিত হয়নি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ম্যাম, তার জন্য আপনি কালকে আমায় সরি বলেছেন, তাহলে আজ আবার কেন? আমি কিছু মনে করিনি, আপনি হয়তো অন্য কিছু ভেবেছিলেন। নাহিদের এই সহজ সরল উত্তরে ইতির মনটা হালকা হয়ে গেল। ছেলেটা সত্যিই খুব ভালো। ইতি জিজ্ঞেস করলো, আপনি কি এখন অফিসে যাচ্ছেন? হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি। আসলে আমার কলেজ তো ওই দিকে, যদি আপনার আপত্তি না থাকে আমি আপনাকে অফিসে নামিয়ে দিতে পারি। নাহিদ প্রথমে কিছুটা ইতস্তত করলো,
তারপর হেসে রাজি হলো, বলল, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা নেই, বরং আমি খুশি হব। ইতি তাড়াতাড়ি বলল। তার মনে হচ্ছিল এই সুযোগে সে ছেলেটার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারবে। দুজনেই ইতির গাড়িতে উঠল। বাইরে ঝলমলে রোদ, আর গাড়ির ভেতরে এক নীরব কিন্তু উষ্ণ আভা। ইতি নীরবতা ভেঙে বলল, আপনি এখানে কাছেই থাকেন? নাহিদ শান্তভাবে বলল, হ্যাঁ, ওই বস্তির দিকে আমার একটা ছোট ঘর আছে। আপনি গার্মেন্টসে কি কাজ করেন? ইতি কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করল, আমি ওখানে সুপারভাইজার হিসেবে কাজ করি। সুপারভাইজার? ওয়াও! ইতি সামান্য অবাক হলো। এত অল্প বয়সে এত বড় দায়িত্ব। তার মনে নাহিদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। হ্যাঁ, আসলে আমি খুব অল্প বয়স থেকে কাজ করি। নাহিদ সামান্য বিষণ্ণ হেসে বলল, ও, আমি দুঃখিত। ইতি সহানুভূতি ভরা কণ্ঠে বলল, না, এতে দুঃখের কিছু নেই, নিজের পায়ে দাঁড়ানোটা তো ভালো। নাহিদ আত্মবিশ্বাসের সাথে বলল। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। ইতি নাহিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, শান্ত কিন্তু দৃঢ়, সাধারণ কিন্তু অসাধারণ। আপনি কি শুধু কাজ করেন নাকি অন্য কিছু করেন? ইতি আবার জিজ্ঞেস করল। আমি মাঝে মাঝে এতিমখানায় যাই, বাচ্চাদের সাথে সময় কাটাই, আর সাধ্যমতো ওদের জন্য কিছু করার চেষ্টা করি। সত্যি? ইতির চোখে মুখে বিস্ময় আর মুগ্ধতা দুটোই একসাথে ফুটে উঠল। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ। নাহিদ সামান্য হাসল। আসলে ওদের হাসি দেখলে আমারও ভালো লাগে। তাদের কথোপকথন চলতে চলতে তারা কখন যে গার্মেন্টসের সামনে পৌঁছে গেছে তা তারা খেয়ালই করেনি। এই তো আমার অফিস। নাহিদ হেসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ লিফট দেওয়ার জন্য। ইতিও হেসে উত্তর দিল, আরে না না, এতে আর কি আছে, আবার দেখা হবে আশা করি। অবশ্যই। নাহিদ গাড়ি থেকে নেমে অফিসের দিকে চলে গেল। ইতি অপলক দৃষ্টিতে নাহিদের চলে যাওয়া দেখছিল। ছেলেটার ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, তার সাধারণ অথচ মহৎ হৃদয়, সবকিছুই ইতির মনকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তার মনে হচ্ছিল এই ছেলেটা যেন অন্য সবার থেকে আলাদা। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কি রে আপু, কি দেখছিস এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে? চমকে ফিরে ইতি দেখলো তার ছোট বোন দিয়া দাঁড়িয়ে হাসছে। তুই তুই এখানে কি করছিস? ইতি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার এক বন্ধুর বাড়ি ছিল কাছেই, ভাবলাম তোকে দেখেই যাই। দিয়া উত্তর দিল, তার চোখে দুষ্টুমির ঝিলিক। কিন্তু তুই এখানে কি করছিস? আর ওই ছেলেটা কে ছিল? ইতির মুখ লাল হয়ে গেল। ও, কালকে ওই ছেলেটা। দিয়া এক্সাইটেড হয়ে বলল, তাই নাকি? আমি তার চেহারাটা দেখতে পেলামই না। দাঁড়া, আমি কথা বলে আসি। ইতি তাড়াতাড়ি হাত ধরে দিয়াকে আটকালো, বলল, আর থাম থাম, পাগল নাকি তুই? দিয়া শান্ত হয়ে বসে বলল, লিফট দিচ্ছিলি নাকি তার দিকে হাঁ করে তাকিয়েছিলি? দিয়া হেসে ইতির দিকে চোখ টিপে বলল, কি চাতা বলছিস? ইতি কিছুটা লজ্জিত হলো। আহা, আমি কি ভুল কিছু বললাম? দিয়া আরো হাসতে লাগলো। ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। দিয়া? ইতি ধমক দিল, যদিও তার ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল। দুই বোনের মধ্যে কিছুক্ষণ হাসি ঠাট্টা চলল। তারপর দিয়া বলল, চল এবার, আমার আবার কোচিং আছে। ইতি দিয়াকে তার কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে কলেজের দিকে রওনা হলো। কিন্তু তার মনটা তখনও সে গার্মেন্টসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকেই পড়েছিল। নাহিদ নামটা তার হৃদয়ে যেন নতুন করে লেখা হয়ে গেল। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ এবং মনের ভেতরে এক নতুন ভালো লাগার অনুভূতি নিয়ে আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। ইতির মনে নাহিদের প্রতি মুগ্ধতা ক্রমশ বাড়ছে, কিন্তু সে জানে না এই মুগ্ধতা তাকে কোথায় নিয়ে যাবে। আর দিয়া, যার আকস্মিক আগমন এবং বোনের প্রতি দুষ্টুমির পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? কলেজ ছুটির পর ইতি ইচ্ছে করে তার গাড়ির গতি কমিয়ে দিল। তার গন্তব্য আজ অন্য দিনের মতন সরাসরি বাড়ি নয়, বরং সেই পরিচিত গার্মেন্টস ফ্যাক্টরির সামনে। গতকালকের অপ্রত্যাশিত ভালো লাগা আর নাহিদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার আকাঙ্ক্ষা তাকে টেনে আনছিল। ফ্যাক্টরির গেটের সামনে এসে ইতি গাড়ি পার্ক করলো এবং কিছুক্ষণ অপেক্ষা করলো। শ্রমিকদের বেরিয়ে আসার ভিড় শুরু হয়েছে। তার চোখগুলো ভিড়ের মধ্যে সেই পরিচিত মুখটা খুঁজছিল। অবশেষে তার দেখা মিলল। গেটের সামনে দাঁড়িয়ে অন্য শ্রমিকদের সাথে কথা বলছে নাহিদ। আজ আর তার হাতে টিফিন বাক্সটা নেই। ইতি সামান্য ইতস্তত করলো। তার সামনে গিয়ে দাঁড়াতে কেমন যেন অপ্রস্তুত লাগছিল।
ধীরে ধীরে সে গাড়ি থেকে নামলো এবং নাহিদের দিকে এগিয়ে গেল। হাই। ইতি সামান্য নার্ভাস হেসে বলল। নাহিদ ঘুরে দাঁড়ালো। ইতিকে দেখে তার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। নাহিদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমতামতা করে ইতি বলল, আসলে আমি ভাবলাম যদি আপনার আপত্তি না থাকে আমরা কি কোথাও চা খেতে পারি? নাহিদ কয়েক মুহূর্তের জন্য ইতির দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের কৌতূহল। তারপরে হেসে বলল, অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। তাদের দুজনের মধ্যে একটা হালকা নীরবতা বিরাজ করলো। তারপর নাহিদ বলল, কাছে একটা ভালো চায়ের দোকান আছে, চলুন। দুজনে একসাথে হেঁটে সে চায়ের দোকানের দিকে রওনা হলো। রাস্তার পাশে ছোট সাধারণ একটা দোকান, কিন্তু সেখানে সব সময় লোকজনের আনাগোনা লেগেই থাকে। দোকানে ঢুকে তার একটা ফাঁকা টেবিল খুঁজে বসলো। একটা 14-15 বছরের ছেলে এসে বলল, আপা আপনাকে কি দিমো? উত্তরে ইতি হালকা হেসে বলল, আমাদের দুজনের জন্য 2টা চা নিয়ে এসো। জেস আপা। তাদের চা এলো। দুজনে কিছুক্ষণ চুপচাপ চায়ে চুমুক দিল। নীরবতাটা অস্বস্তিকর ছিল না, বরং একটা হালকা বন্ধুত্বের আভাস দিচ্ছিল। আপনি কি সব সময় এত শান্ত থাকেন? ইতি হঠাৎ জিজ্ঞেস করলো। নাহিদ সামান্য হেসে বলল, আসলে আমার জীবনে ঝড়ঝাপটা কম আসেনি, হয়তো তাই একটু শান্ত হয়ে গেছে। আপনার জীবনে কি কোনো দুঃখের ঘটনা আছে? ইতি সাবধানে জিজ্ঞেস করলো। নাহিদ কিছুক্ষণ চুপ করে দূরের দিকে তাকিয়ে রইল। তার মুখের হাসি মিলিয়ে গেল। কিছু স্মৃতি খুব সহজে ভোলা যায় না। ইতি বুঝতে পারল নাহিদ তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ নয়। সে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। আপনি কি শুধু কাজ করেন নাকি অন্য কোনো শখ আছে? নাহিদ আবার হাসল। শখ? আমার তেমন কোনো শখ নেই। ছোটখাটো ট্রাভেলিংয়ের শখ আছে, তবে লাক্সারি ট্রাভেল নয়, ক্যাম্পিং টাইপের ট্রাভেল। আর এমনি রেগুলার হবির কথা যদি জানতে চান তাহলে বলবো বই পড়তে আমার অনেক ভালো লাগে। বই পড়তে ভালোবাসেন? আমারও খুব প্রিয়। ইতি উৎসাহিত হয়ে বলল, কি ধরনের বই আপনার ভালো লাগে? তাদের মধ্যে সাহিত্য নিয়ে আলোচনা শুরু হলো। দুজনে বিভিন্ন লেখকের বইয়ের কথা বলল, তাদের পছন্দের চরিত্র নিয়ে মতামত দিল। কিছুক্ষণ আগের অস্বস্তি যেন কোথায় উধাও হয়ে গেল। নাহিদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি কখনো কবিতা লিখেছেন? ইতি সামান্য বিষণ্ণ হেসে বলল, আগে লিখতাম, এখন আর সময় পাই না। নাহিদ উৎসাহ দিয়ে বলল, হয়তো আবার শুরু করতে পারেন। তাদের মধ্যে ব্যক্তিগত জীবনের টুকরো কথা, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু নিয়ে আন্তরিক আলোচনা হলো। সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা হালকা বন্ধুত্বের বাঁধন তৈরি হতে লাগলো। চা শেষ হওয়ার পর নাহিদ বিল মিটাতে উদ্যত হলো। ইতি তাকে বাধা দিয়ে হেসে বলল, আরে না, আজ আমি দিচ্ছি, এটা আমার তরফ থেকে। কিন্তু প্লিজ, গতকালকে খারাপ ব্যবহারের প্রায়শ্চিত্ত হিসেবে না হয় এই সুযোগটা আমাকে দিন। নাহিদ আর আপত্তি করল না। বিল মিটিয়ে তারা দুজনে চায়ের দোকান থেকে বের হলো। নাহিদ বলল, ধন্যবাদ আজকের জন্য। ইতি ভ্রুকুচকে বলল, ধন্যবাদ কেন? এই যে এত সুন্দর এক কাপ চায়ের জন্য। ইতি হেসে বলল, চা কি আমি বানিয়েছি নাকি? বানাননি, তবে এই দোকানের খোঁজটা কিন্তু আপনি দিলেন। এখন থেকে আমি রোজ আসবো এখানে। অনেস্টলি বলছি, অনেক ভালো খেতে এখানকার চা। আর এতটুকু বলে নাহিদ থেমে গেল। ইতি কৌতূহলের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল নাহিদের দিকে। আর কি? আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইতি হেসে বলল, ও আমারও। আবার দেখা হবে আশা করি। অবশ্যই। ইতি তার গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে ইতি আনমনে হাসতে লাগলো। ছেলেটা সত্যি অন্যরকম। তার শান্ত স্বভাব, গভীর চিন্তা ভাবনা সবকিছুই ইতিকে মুগ্ধ করছে। বাড়িতে ফিরে ইতি সোজা দিয়ার ঘরে গেল। দিয়া নিজের স্টাডি টেবিলে বসে ড্রয়িং করছিল। ইতিকে এমন খোশমেজাজে ঘরে ঢুকতে দেখে উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলো, কি রে আপু, হাতে তো খুশি খুশি দেখাচ্ছে কেন? ইতি মুখে লাজুক হাসি ফুটিয়ে বলল, আজ আমি নাহিদের সাথে দেখা করেছিলাম। দিয়া চোখ টিপে বলল, ও সে ইতিমখানার হিরো? কি কি হলো তোমাদের মধ্যে? ইতি অবাক হয়ে বলল, কি হবে মানে? ও হ্যালো, কি বলছিস? আরে আমি জানতে চাইলাম কিভাবে দেখা হলো। ইতি সব কথা খুলে বলল। চায়ের দোকানে তাদের আড্ডা, তাদের আলোচনা। দিয়া মন দিয়ে সব শুনল এবং বোনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো।
তাহলে তুই কি সত্যিই ছেলেটাকে পছন্দ করিস? দিয়া সরাসরি প্রশ্ন করল। ইতির মুখ লাল হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো উত্তর দিতে পারল না। দিয়া হেসে বলল, উফ আপু, এত লজ্জা কিসের? ছেলেটা যদি ভালো হয় তাতে দোষের কি? আমার তো মনে হচ্ছে তুই ডুবে গিয়েছিস। ইতি তখনও চুপ করে জানালার বাইরে তাকিয়েছিল। তার নীরবতা যেন দিয়ার প্রশ্নের স্পষ্ট উত্তর দিচ্ছিল। দিয়া আবারও হেসে বলল, আচ্ছা বাবা, আর চালাবো না, কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে নতুন জামাই আসছে। আমার মনে হয় তোর বাবার সাথে কথা বলা উচিত। আরে দাঁড়া, ব্রেক লাগা আসতে, এত তাড়া কিসের? এই তো সবে ভালো লাগতে শুরু করেছে, আগে দেখিও সবার চরিত্র কিরকম। দিয়া আহ্লাদ করে ইতির গলা জড়িয়ে ধরে বলল, দেখার কি আছে? আমার বোন যেহেতু তাকে পছন্দ করেছে, নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কোনো গুণ আছে। দিয়ার দুষ্টুমিতে ইতি সামান্য হাসল। তার মনে নাহিদের জন্য এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছে, যা সে এখনও পুরোপুরি বুঝতে পারছে না। এই হালকা রসিকতা আর মনের ভেতরে এক নতুন ভালো লাগার অনুভূতি নিয়ে এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। ইতি নীরবতা তার মনের গভীরে লুকিয়ে থাকা ভালো লাগার ইঙ্গিত দিচ্ছে, আর দিয়ার দুষ্টুমি তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল সৃষ্টি করছে। দিনগুলো যেন এক নতুন ছন্দে বাঁধা পড়ল ইতির জীবনে। সকালের রুটিনটা এখন আর শুধু কলেজ যাওয়াতেই সীমাবদ্ধ নয়, বরং তার সাথে যোগ হয়েছে এক নতুন অপেক্ষা, রাস্তার ধারে টিফিন হাতে দাঁড়িয়ে থাকা নাহিদের জন্য অপেক্ষা। নিয়ম করে ইতি তার গাড়ি থামায়, নাহিদ হাসি মুখে এসে পাশে বসে, আর তাদের দিনের শুরু হয় এক আন্তরিক কথোপকথনের মধ্য দিয়ে। আজ অফিসে কি কাজ আছে? ইতি জিজ্ঞেস করে গাড়ি চালাতে চালাতে। তেমন কিছু না, রুটিন কাজ। নাহিদ হেসে উত্তর দেয় বাইরের দিকে তাকিয়ে। আপনার কলেজে আজ একটা গুরুত্বপূর্ণ লেকচার আছে, মিস্টার খুব ভালো পড়ান। ও। তারপর আবার নীরবতা। ইতির কেমন যেন অস্বস্তি লাগতে লাগলো, তাই সে আবারও কথা বলা শুরু করলো। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? ফ্যামিলি বলতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নাহিদের বুক চিরে। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বলল, আমার ফ্যামিলিতে বর্তমানে শুধু আমি একাই আছি। ইতি অবাক হয়ে বলল, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই? ছিল, কিন্তু একটা দুর্ঘটনা তাদের আমার থেকে কেড়ে নিয়েছে। দুর্ঘটনা? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তাদের? অ্যাক্সিডেন্ট বলা ঠিক হবে না, তবে আপনি অ্যাক্সিডেন্ট মনে করতে পারেন। আপনার জন্য খুবই কষ্টকর না একা জীবনযাপন করা? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাহিদ জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরের এক পশলা বাতাস এসে তার মুখ ও শরীরকে প্রাণবন্ত করে তুলছিল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে এটা ভাবলো হয়তো সে নাহিদকে বিরক্ত করে দিচ্ছে, তাই বলল, সরি। জানালা থেকে মুখ ফিরিয়ে নাহিদ ইতির দিকে তাকিয়ে বলল, সরি কেন? আমি অনেক বোর করে ফেলেছি আপনাকে। কে বলল? বলতে হবে কেন, আমি বুঝতে পারছি। সবসময় যে আপনার বুঝ ঠিক হবে এমনটা তো নয়, তাই না? ড্রাইভিং করতে করতেও ইতি একবার নাহিদের দিকে তাকালো, তারপর আবার সামনের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? আসলে একা থাকাটা আমার জন্য তেমন একটা প্রবলেম নয়, কারণ অভ্যাস হয়ে গিয়েছে তো। আর এই অভ্যাসটা আমাকে যত জলদি সম্ভব করতেই হতো। তাহলে তো বুঝতেই পারছো, একা একটা মানুষ বেঁচে থাকতে পারে না। কথাটা বলে একটু থামলো নাহিদ, তারপর বলল, সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আরে না না, মনে করার কিছু নেই। আমারই কেমন অদ্ভুত লাগছিল আপনি আপনি বলাতে। এখন ঠিক আছে। নাহিদ কিছু বলল না, শুধু হালকা একটা হাসি ঝুলিয়ে রাখলো ঠোঁটের কোণে। তাদের মধ্যে টুকটাক কথা চলতে থাকে, তাদের দিনের পরিকল্পনা, ভালো লাগা, খারাপ লাগা। এই সামান্য সময়টুকু যেন তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করে দেয়। নাহিদের শান্ত অথচ গভীর কথাবার্তা ইতিকে মুগ্ধ করে, আর ইতির প্রাণোচ্ছলতা নাহিদের চাপা স্বভাবের মাঝেও এক নতুন আলো নিয়ে আসে। অফিসের সামনে নাহিদ যখন নামে তখন ইতির মনে একটা হালকা শূন্যতা অনুভব হয়। তার মনে হয় দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেন শেষ হয়ে গেল। কিন্তু দিনের শেষটা তখনও বাকি, যখন কলেজ থেকে ফেরার পথে আবার তাদের দেখা হবে। বিকেল হলে ইতি ইচ্ছে করে নাহিদের অফিসের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে। কখনো নাহিদ একটু আগে বেরিয়ে আসে, কখনো বা ইতির জন্য অপেক্ষা করে। তাদের একসাথে বাড়ি ফেরার পথটা এখন তাদের বন্ধুত্বের এক নীরব সাক্ষী। হাঁটতে হাঁটতে নাহিদ বলে, আজ রাস্তাটা বেশ ফাঁকা, তাই না? ইতি হেসে বলল, হ্যাঁ,
ছুটির দিন মনে হচ্ছে। আপনার দিন কেমন কাটলো? কাজের চাপ একটু বেশি ছিল, কিন্তু সন্ধ্যায় তোমার সাথে দেখা হওয়ার কথা ভেবে ভালো লাগছিল। নাহিদের অকপট স্বীকারোক্তি ইতির হৃদয়ে একটা মিষ্টি ঢেউ তোলে। তাদের হাঁটার পথে তারা নানা বিষয়ে কথা বলে, কখনো আকাশের রং, কখনো রাস্তার ধারের ফুলের সৌন্দর্য, কখনো বা তাদের ছোটবেলার স্মৃতি। তাদের মধ্যে হাসি ঠাট্টা চলে, একে অপরের প্রতি একটা গভীর যত্ন অনুভব করা যায়। নাহিদ খেয়াল রাখে ইতির পথের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর ইতিও নাহিদের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে তার খোঁজ নেয়। আপনি খুব ক্লান্ত? ইতি একদিন জিজ্ঞেস করলো নাহিদের মুখের দিকে তাকিয়ে। একটু। নাহিদ হেসে উত্তর দিল, তবে তোমার সাথে কথা বলে সব ক্লান্তি দূর হয়ে যায়। ইতির মুখ লজ্জায় লাল হয়ে যায়। নাহিদের এই সামান্য কথাগুলো তার হৃদয়ে এক নতুন স্পন্দন জাগিয়ে তোলে। তাদের এই নিয়মিত দেখা সাক্ষাৎ আর আন্তরিক কথাবার্তা ইতির মনে নাহিদের জন্য এক গভীর অনুভূতির জন্ম দেয়। তার সান্নিধ্যের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়তে থাকে। যখন নাহিদ তার পাশে থাকে না, তখন এক ধরনের শূন্যতা তাকে গ্রাস করে। একদিন কলেজ থেকে ফেরার পথে ইতি ইচ্ছে করে ধীরে হাঁটে, যেন নাহিদের সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে পারে। আজ তাড়াহুড়ো নেই তো? নাহিদ জিজ্ঞেস করে ইতির ধীর গতি দেখে। না। ইতি হেসে উত্তর দেয়, আসলে আমার হাঁটতে ভালো লাগছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আকাশ মেঘলা, চারপাশ থমথমে। ইতি আর নাহিদ কলেজ থেকে একসাথে হেঁটে ফিরছিল। তাদের মধ্যে হালকা কথাবার্তা চলছিল। দিনের শেষে ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট। হঠাৎ করেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। প্রথমে কয়েক ফোঁটা, তারপর যেন আকাশ ছিঁড়ে জল পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই দুজনেই তারা ভিজে কাক। উফ, এটা আবার কি শুরু হলো? ইতি বিরক্তি প্রকাশ করলো। তার সুন্দর পোশাক মুহূর্তের মধ্যে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। আমার বাড়ি তো কাছেই, নাহিদ বলল, চারপাশের বৃষ্টির তীব্রতার দিকে তাকিয়ে। তুমি চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারো, বৃষ্টি কমলে না হয় চলে যাও। ইতিরও আর কিছু বলার ছিল না। এই দুর্যোগে একা রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, সে রাজি হলো। নাহিদ ইতিকে তার ছোট সাধারণ বাড়িতে নিয়ে এলো। এক কামরার ছোট্ট ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র বলতে একটা খাট, একটা টেবিল আর কয়েকটা চেয়ার। দেওয়ালে কিছু পুরনো পোস্টার সাঁটানো। নাহিদ সামান্য অপ্রস্তুত হেসে বলল, বসুন। আমার কাছে তো ছাতা বা অন্য কিছু নেই, যা তোমাকে দিতাম। আসলে আমি এগুলো ইউজ করি না। ইতি ভেজা পোশাকে চেয়ারের এক কোণে বসলো। তার ভেজা চুল মুখের উপর এসে পড়ছিল। নাহিদ একটা পুরনো তোয়ালে এনে ইতির দিকে এগিয়ে দিল। ধন্যবাদ। ইতি তার কোমর অবধি আসা লম্বা চুল খুলে দিয়ে তোয়ালেটা নিয়ে মুছতে লাগলো। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়ছিল। জানলার বাইরে জলের ধারা অবিরাম পড়িয়ে যাচ্ছিল। ঘরের ভেতরে একটা নীরব অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। এদিকে ভেজা কাপড়ে ইতির সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিল ভিজে যাওয়া পোশাকের কারণে। নাহিদের দৃষ্টি বারবার ইতির দিকে চলে যাচ্ছিল। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা তার জন্য কঠিন হয়ে পড়ছিল। ইতির ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছিল। সে যখন চুল মোছার চেষ্টা করছিল, তখন তার ভেজা ঠোঁট সামান্য ফাঁক হলো। সেই দৃশ্য নাহিদের বুকের ভেতর এক তীব্র আলোড়ন সৃষ্টি করল। এক অদম্য আকর্ষণ তাকে ইতির দিকে টেনে নিয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠল এবং ইতির দিকে কয়েক পা এগিয়ে এসে তার পেছনে দাঁড়ালো। ইতি তখনও চুল মোছায় ব্যস্ত। নাহিদের উপস্থিতি সে টের পায়নি। নাহিদ ঝুঁকে ইতির ভেজা চুলের উপর নিজের মুখ নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস ইতির ঘাড়ে অনুভব হতেই সে চমকে ঘুরে তাকালো। তাদের চোখাচোখি হলো। মুহূর্তের জন্য দুজনের পৃথিবী থমকে দাঁড়ালো। বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। নাহিদের চোখে এক গভীর আবেগ, এক তীব্র কামনা। ইতির চোখে বিস্ময়, দ্বিধা আর এক অজানা ভয়। ইতি কিছুটা পিছিয়ে গেল, কিন্তু বেশি যেতে পারল না, কারণ ঘরের দেয়াল। সে এতক্ষণ জানলার কাছেই দাঁড়িয়েছিল। নাহি ধীর পায়ে এগোতে লাগলো ইতির দিকে। আর ইতি বেচারি ভয়ে হাতে থাকা তোয়ালে আঙ্গুলে পাঁচাতে লাগলো। এক সময় তাদের দুজনের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা রইল না। নাহিদের এক হাত ধীরে ধীরে উঠে এলো ইতির কোমরে, শক্ত করে ইতিকে নিজের সঙ্গে চেপে ধরল। শিহরিত হাওয়ায় ইতির হাত থেকে তোয়ালে পড়ে যায় আর তার দুই হাত গিয়ে ঠেকল নাহিদের বুকে। নাহিদ আরেক হাত দিয়ে ইতির থুতনি ধরে তার মুখ উপরে তুলল। ইতির চোখ বন্ধ, ঠোঁট কাঁপছিল, আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না নাহিদ। তার হাত ধীরে ধীরে ইতির ভেজা কাল স্পর্শ করে মাথার পেছনে চুলে চলে গেল। তার ঠোঁট ধীরে ধীরে ইতির ঠোঁট স্পর্শ করল। ইতি কেঁপে উঠল। নাহিদ আর গভীরভাবে ইতির ঠোঁটকে নিজের দখলে নিয়ে নিল। ইতির প্রথম বাধা দুর্বল ছিল।
যেন সে নিজেও এই অপ্রত্যাশিত স্পর্শের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু নাহিদের আবেগ তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। তাদের ঠোঁটের স্পর্শে এক নতুন অনুভূতির জন্ম হলো, অপ্রত্যাশিত, তীব্র আর গভীর। বৃষ্টির শব্দ যেন তাদের আবেগের সাথে তাল মেলাচ্ছিল। অনেকক্ষণ পর ইতির মনে হলো সে এবার নিজের প্রাণ হারাবে শ্বাস আটকে। সে নিজেকে ঝাড়াতে চেষ্টা করলো, বাট নাহিদ সরাতে পারল না। তার প্রত্যেকটা ধাক্কা নাহিদের হাতের বন্ধন আরও শক্ত করছিল। অবশেষে নাহিদে ছাড়ল তাকে। ছাড়া পেয়ে ইতির বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। তবে নাহিদ আবার ইতির 2 হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরল। ইতি বুঝতে পারল না কি হচ্ছে। এদিকে নাহিদ নিজের মধ্যেই নেই, সে হয়তো নিজেও বুঝতে পারছে না কি করছে। নাহিদ এবার ইতির গলায় মুখ ডুবাল। হঠাৎ এক বিকট বজ্রপাতের শব্দে তাদের ঘোর ভাঙল। চমকে নাহিদ ইদিকে ছেড়ে দিল। তাদের দুজনের শ্বাস তখনও দ্রুত, তাদের চোখ একে অপরের দিকে স্থির। এমন অপ্রত্যাশিত ঘটনার পর ইতি যেন লজ্জায় নাহিদের দিকে তাকাতেও পারছিল না। তার মুখ লাল হয়ে উঠেছে। ততক্ষণে বৃষ্টি কিছুটা কমে এসেছে। ইতির মনে এক মিশ্র অনুভূতি, লজ্জা, বিস্ময় আর এক নতুন ভালো লাগা। বৃষ্টি কমে গেছে, ইতি অস্ফুট স্বরে বলল এবং তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠল। আমি এখন যাই। বলতে বলতে সে দরজার দিকে পা বাড়ালো। নাহিদ তখনও হতভম্বের মতো দাঁড়িয়েছিল। তার বুকের ভেতর ঝড় থামেনি। সে বুঝতে পারছিল না এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতার পর তাদের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেবে। ইতি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো এবং ভেজা কাপড়ে দৌড়ে তার গাড়ির দিকে গেল। গাড়িতে বসেও তার হাত পা কাঁপছিল। সে অপ্রত্যাশিত কিস তার সমস্ত অনুভূতি এলোমেলো করে দিয়েছে। নাহিদের ছোট ঘর, বৃষ্টির শব্দ আর সে আবেগপূর্ণ চুম্বন, এই স্মৃতিগুলো ইতির মনে দীর্ঘক্ষণ অমলিন থাকবে। তাদের সম্পর্কের এই অপ্রত্যাশিত মোড় তাদের দুজনকে কোথায় নিয়ে যাবে তার সময়ই বলবে। সে জোরে চিৎকার করে উঠল। হাতের কাছে যা পেল সেটাকেই ভেঙে গড়িয়ে দিল। তখনই সেখানে জাহিদ এলো। নাহিদ কেমন পাগলামো করতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইয়ার, এমন পাগলামো করছিস কেন? পাগল হয়ে গেছি তাই। জাহিদ বুঝতে পারলো কিছু একটা অঘটন হয়তো ঘটে গেছে। তাই সে ধীরে ধীরে নাহিদকে শান্ত করে বসলো। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, খুলে বল আমায়। হঠাৎ নাহিদের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলল, যে বলটা করা আমার জন্য নিষেধ ছিল আমি ওই বলটাই করছি জাহিদ। এবার জাহিদ সম্পূর্ণ বুঝতে পারলো আসলে হয়েছেটা কি। কিছুক্ষণের জন্য সেও স্তব্ধ হয়ে গেল। বুঝতেই পারছিল না কি বলবে। কিছুক্ষণ পর জাহিদ বলল, তাহলে কি মিশনে অ্যাভোর্ট? নাহিদ শক্ত গলায় বলল, কখনো না। তুই এখন আর পারবি না নাহিদ, কারণ তুই নিজে হাতে সেই দরজা বন্ধ করে দিয়েছিস। তোকে আমি বড় বড় সাবধান করেছিলাম মেয়ে মানুষের থেকে দূরে থাকার ব্যাপারে। এখন দেখলি তো কি হলো। আমি বুঝতে পারিনি রে, আমি যে কিভাবে এই মেয়ের মায়ায় জড়িয়ে গেলাম। এখন আমি আর কোনো ক্ষতি করতে পারবো না। সেটাই তো, আমাদের খুব সহজ টার্গেট ছিল। ওর উপর টর্চার করলে খুব সহজেই আসল কালপিট সামনে চলে আসতো। কিন্তু এখন সেটা তুই আর করতেই পারবি না। সেটা করতে পারবো না, কিন্তু প্ল্যান চেঞ্জ তো করতে পারবো। মানে আমাদের টার্গেট ছিল ইতিকে প্রেমের জালে ফেলে ওকে বন্দি করে ওর উপর টর্চার করলে ওর বাপকে খুব সহজেই কুত্তা বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু এখন তুই সেই জালে নিজেই জড়িয়ে গেছিস। তাতে কি হয়েছে, আমার কাছে প্ল্যান বি রেডি। সেটা কি আবার? তাহলে মন দিয়ে শুন। নাহিদ নিজের সমস্ত পরিকল্পনা জাহিদের সঙ্গে শেয়ার করলো। সব শুনে যাই বুঝতে পারলো এবারের প্ল্যান আগের থেকেও বেশি কার্যকরী হতে চলেছে। কি তাদের প্ল্যান, তারা কি করতে চাইছে জানতে হলে সাথেই থাকতে হবে। বৃষ্টি তখনও টিপটিপ করে পড়ছিল, কিন্তু ইতির মনে তখন অন্য এক ঝড়। নাহিদের বাড়ি থেকে সে প্রায় দৌড়ে বেরিয়ে এসেছিল। ভেজা কাপড়, এলোমেলো চুল, কোনো দিকে তার খেয়াল ছিল না। শুধু একটাই চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কি হয়ে গেল ওটা, কেন এমন হলো। গাড়িতে বসেও তার হাত পা কাঁপছিল। সে অপ্রত্যাশিত চুম্বনের স্মৃতি তার সমস্ত অনুভূতি এলোমেলো করে দিয়েছিল। লজ্জা, বিস্ময় আর এক অব্যক্ত ভালো লাগার মিশ্রণে তার মন আচ্ছন্ন ছিল। বাড়িতে ফিরে সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ইতি। ভেজা কাপড় ছেড়ে শুকনো পোশাক পরতেও তার যেন হুঁশ ছিল না। বিছানায় বসে সে দুহাতে মুখ ঢাকল। সে মুহূর্তের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস তার ত্বকে এখনও অনুভব হচ্ছিল। হঠাৎ তার ফোনের আওয়াজ তার চিন্তায় ছেদ ঘটালো। স্ক্রিনে নাহিদের নাম ভেসে উঠল। প্রথমবার সে ফোনটা কেটে দিল। পরক্ষণে আবার ফোন বাজল। পরপর কয়েকবার নাহিদ ফোন করলো, কিন্তু ইতি একটা ধরল না। লজ্জায় দ্বিধায় সে নাহিদের মুখোমুখি হতে সাহস পাচ্ছিল না।
কি বলবে সে? কি ব্যাখ্যা দেবে সে অপ্রত্যাশিত ঘনিষ্ঠতার? কিছুক্ষণ পর দিয়ার দরজায় নক করার শব্দ শোনা গেল। আপু, কি হয়েছে তোর? দরজা খোল তো। ইতি অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলল। দিয়ার চোখে মুখে উদ্বেগ আর কৌতূহল মেশানো। কি হয়েছে তোর? পুরো ভিজে গেছিস কেন? আর মুখটা এমন লাল দেখাচ্ছে কেন? দিয়া এক রাশ প্রশ্ন ছুড়ল। ইতি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তার ভেজা চুল তখনও টপটপ করে জল পড়ছিল। কি ব্যাপার? কার সাথে ঝগড়া হয়েছে? দিয়ার স্বরে এবার কিছুটা বিরক্তি। ইতি দীর্ঘশ্বাস ফেলল। না, ঝগড়া হয়নি। তাহলে কি হয়েছে বলবি তো? দিয়া বোনের হাত ধরে টেনে বিছানায় বসালো। অবশেষে ইতি সব খুলে বলল বৃষ্টির জন্য নাহিদের বাড়িতে আশ্রয় নেওয়া এবং সে অপ্রত্যাশিত চুম্বনের কথা। বলতে বলতে তার মুখ আবার লাল হয়ে উঠল। দিয়া মন দিয়ে সব শুনল। প্রথমে তার মুখে বিস্ময়ের ছাপ দেখা গেলেও কিছুক্ষণ পর সে মুচকি হাসতে শুরু করলো। ওহো, তাহলে এই ব্যাপার। আমার আপু প্রেম করছে। দিয়া, একদম বাজে কথা বলবি না। ইতি ধমক দিল, যদিও তার ঠোঁটের কোণেও হালকা হাসি দেখা গেল। আহা, সত্যি কথা বললেই বুঝি খারাপ লাগে? দিয়া আবারও হাসতে লাগলো। সেটা তাহলে আর শুধু বন্ধু নেই, তাই তো? ইতি আবারও চুপ করে গেল। তার নীরবতা যেন সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তুই কি ফোন ধরছিস না কেন? দিয়া জানতে চাইল। লজ্জা লাগছে। ইতি অস্ফুট স্বরে বলল, লজ্জার কি আছে? ছেলেটা তো আর কিছু খারাপ করেনি, বরং তোকে পছন্দ করে বলেই তো। চুপ কর তুই। ইতি বালিশ ছুঁড়ে মারল দিয়ার দিকে। দুজনের মধ্যে কিছুক্ষণ হালকা ঝগড়া আর খুনসুটি চলল। এক বোনের লজ্জা আর অন্য বোনের দুষ্টুমিতে ঘরের বাতাস হালকা হয়ে উঠল। একটু পর দিয়া সিরিয়াস হয়ে বলল, কিন্তু আপু, তুই কি জানিস বাবা তোর বিয়ের জন্য ছেড়ে দেখছেন? ইতির মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে গেল। কি বলছিস তুই? হ্যাঁ, মা বলছিল কয়েকদিন ধরে বাবা নাকি কিছু পাত্রের ছবি দেখছেন। দিয়া উত্তর দিল। ইতির মনটা খারাপ হয়ে গেল। সে তো এখনো নিজের অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারছে না, আর বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। ইতি চিন্তিত স্বরে বলল, তাহলে আর দেরি করিস না, বাবার সাথে কথা বল। তুই যদি কাউকে পছন্দ করিস বাবাকে জানানো উচিত। কিন্তু বাবা যদি রাজি না হন? তুই একবার বলেই দেখ, বাবা তোকে খুব ভালোবাসেন। আমার মনে হয় তোর পছন্দকে উনি গুরুত্ব দেবেন। দিয়া বোনের হাত ধরে সাহস জোগাল। ইতি কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল। দিয়ার কথাগুলো তার মনে একটা নতুন সাহস জোগালো। হয়তো বাবার সাথে কথা বলা উচিত। ইতি ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি কাল বাবার সাথে কথা বলবো। গুড গার্ল। দিয়া হেসে বোনের পিঠ চাপড়ে দিল। দুজনেই ঘর থেকে বেরিয়ে গেল। ইতির মনে এখনো সে অপ্রত্যাশিত চুম্বনের রেশ লেগেছিল, কিন্তু তার সাথে যোগ হয়েছে এক নতুন চিন্তা, বাবার সাথে তার পছন্দের কথা বলা। এই দ্বিধা আর অ্যান্টিসিপেশনের মধ্যে আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। ইতির লজ্জা এখনো কাটেনি, কিন্তু দিয়ার উৎসাহে সে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার পালা তার এই সিদ্ধান্তের পরিণতি কি হয়। রাতের নিস্তব্ধতা ভেঙে ইতির পায়ের আওয়াজ ধীরে ধীরে তার বাবার স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। বুকের ভেতরটা ধুকপুক করছে। সাহস সঞ্চয় করতে প্রতিটা পদক্ষেপ যেন আরো ধীর হয়ে আসছে। দরজার সামনে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল। এই সেই মুহূর্ত যার জন্য সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। তার মনের কথা তার বাবার কাছে বলার মুহূর্ত আলতো করে কড়া নাড়ল ইতি। ভেতরে এসো। গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। ইতি দরজা খুলে ভেতরে প্রবেশ করল। বিশাল স্টাডি রুম, দামি কাঠের আসবাবপত্র আর বইয়ের সুগন্ধে ভরপুর। জানলার পাশে আরাম কেদারায় বসে তার বাবা শাহিদ চৌধুরী কিছু কাগজপত্র দেখছিলেন। বাবা, ইতি ভয়ে ভয়ে ডাকলো। শাহিদ চৌধুরী কাগজ থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকালেন। কি ব্যাপার ইতি, এত রাতে? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। ইতি নার্ভাস ভাবে বলল। দরজার কাছে দাঁড়িয়ে রইল। এসো, কাছে এসে বসো। শাহিদ চৌধুরী স্নেহের স্বরে বললেন। ইতি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাবার সামনের সোফায় বসলো। তার হাত সামান্য কাঁপছিল। কি হয়েছে মা, তুমি কি কোনো সমস্যায় পড়েছ? বাবার চোখে উদ্বেগের ছায়া। না বাবা, সমস্যা নয়, আসলে আমি। ইতি কথা খুঁজে পেল না। তার মুখ লাল হয়ে উঠল। শাহিদ চৌধুরী কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক গভীর স্নেহ আর ধৈর্যের প্রকাশ। বলো। হ্যাঁ মানে, দিয়া বলল তোমরা নাকি আমার বিয়ে। আর বলতে পারল না ইতি। লজ্জায় যেন তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তারপরেও তার বাবা সব বুঝে নিয়ে বললেন, তুমি কি কাউকে পছন্দ করো মা? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। ইতির চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতেও পারেনি বাবা এত সহজে তার মনের কথা বুঝতে পারবেন।
মাথা নিচু করে সে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ বাবা। শাহিদ চৌধুরী সামান্য হাসলেন। আমি জানতাম তোমার চোখে সেই বিশেষ আলো আমি দেখেছি কয়েকদিন ধরে। ইতির মুখ বিস্ময় ভরে গেল। বলল, তুমি সত্যি বুঝতে পেরেছিলে? একজন বাবার কাছে তার মেয়ের মনের কথা বুঝতে পারাটা খুব কঠিন নয়। তা সেই ভাগ্যবান ছেলেটিকে? ইতি সাহস করে মুখ তুলল, তার বাবার দিকে তাকিয়ে বলল, ওর নাম নাহিদ। ও একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। শাহিদ চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। ইতির বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। বাবার প্রতিক্রিয়া কি হবে তা সে বুঝতে পারছিল না। অবশেষে শাহিদ চৌধুরী বললেন, নাহিদ ভালো নাম, তুমি কি তাকে ভালোবাসো? হ্যাঁ, মানে আমি ওকে খুব পছন্দ করি। ইতি অকপটে স্বীকার করল। শাহিদ চৌধুরী চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গেলেন। কিছুক্ষণ বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইলেন। ইতির মনে ভয় আর আশা দুটোই একসাথে দানা বাঁধতে শুরু করলো। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন শাহিদ চৌধুরী। তার মুখে এক অপ্রত্যাশিত হাসি দেখা গেল। আমি খুশি হয়েছি ইতি, যদি তুমি তাকে ভালোবাসো তাহলে আমার কোনো আপত্তি নেই। ইতির চোখ অশ্রুতে ভরে গেল। সে ভাবতেও পারেনি তার বাবা এত সহজে রাজি হবেন। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, তোমার সুখের চেয়ে আমার কাছে আর কিছুই বড় নয়। শাহিদ চৌধুরী এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি সেই ছেলেটিকে দেখতে চাই যাকে আমার মেয়ে পছন্দ করেছে। তুমি কি কালকে ওকে আমাদের বাড়িতে আসতে বলবে? কিন্তু বাবা, এখানে একটা সমস্যা আছে। সাহেব অবাক হয়ে বললেন, এইখানে আমার সমস্যা আর কি হলো? ইতি আমতা আমতা করে বলল, না মানে বাবা, আমি এখনো তাকে আমার পছন্দের কথা বলিনি, আর সেও আমাকে কিছু। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এটা তো কোনো সমস্যা না, তুমি ওকে ডাকো, আমি সব বুঝে নিচ্ছি। তুমি এই যুগের মেয়েটি, এই যুগের মেয়ে হয়ে এত লজ্জা পেলে চলে না। নিজের মনের কথা মন খুলে প্রকাশ করতে শেখো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সব সিকিউরিটিকে বলে দিব, তার কোনো অসুবিধা হবে না। সত্যি বাবা? কোনো পারমিশন লাগবে না? ইতি অবাক হয়ে জিজ্ঞেস করলো। সে জানতো তাদের বাড়িতে বাইরের লোকের প্রবেশাধিকার কতটা নিয়ন্ত্রিত। না মা, তোমার পছন্দের মানুষ আমার বাড়িতে আসবে, তার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, আমি তাদের বলে দিব। শাহিদ চৌধুরী হেসে উত্তর দিলেন, বরং আমি চাই তারা যেন তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে আসে। ইতির মন আনন্দে ভরে উঠল। তার বাবা শুধু রাজিই হননি, বরং নাহিদকে সম্মান জানানোরও কথা বলেছেন। ধন্যবাদ বাবা, তুমি সত্যি অনেক ভালো। ইতি ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। শাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি সুখী হও মা, এটাই আমার একমাত্র চাওয়া। তাদের আবেগ ঘন মুহূর্ত কিছুক্ষণ চলল। তারপর ইতি বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের দিকে রওনা হলো। তার মনে তখন একরাশ আনন্দ আর উত্তেজনা। কাল সে নাহিদকে তাদের বাড়িতে আসার কথা বলবে। ঘরে ফিরে ইতি দেখল তার ফোনে অসংখ্য মিসড কল, সবগুলোই নাহিদের। তার ঠোঁটের কোণে এক লাজুক হাসি ফুটে উঠল। এতক্ষণ সে বাবার সাথে কথা বলছিল, তাই ফোন ধরতে পারেনি। অনেক দ্বিধা আর লজ্জা ভেঙে অবশেষে সে নাহিদকে কল করলো। প্রথম কয়েকবার রিং হওয়ার পরেই ওপাশ থেকে সাড়া এলো। হ্যালো। নাহিদের কণ্ঠস্বর কিছুটা উদ্বিগ্ন শোনাচ্ছিল। ইতি নরম স্বরে বলল, নাহিদ। তুমি ফোন ধরছিলে না কেন? আমার খুব চিন্তা হচ্ছিল। নাহিদের স্বস্তি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, আসলে আমি বাবার সাথে কথা বলেছিলাম। কি ব্যাপার? মানে তুমি কালকে ফ্রি আছো? কেন? মানে যদি তুমি যদি কিছু মনে না করো, কালকে কি একটু আমাদের বাড়িতে আসতে পারবে? তোমাদের বাড়িতে কেন ইতি? এমনি আমাদের বাড়িতে এসে একবার ঘুরে যাও। আর আমার বাবা, ইতি বলল, তার কণ্ঠস্বর আনন্দে কাঁপছিল, তিনি কাল তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছেন। উপাস থেকে কয়েক মুহূর্ত কোনো সাড়া এলো না। তারপর নাহিদের আবেগপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল, সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুমি কাল আসবে তো? অবশ্যই আসবো। আমি বিশ্বাস করতে পারছি না তোমার বাবা আমাকে ডেকেছেন। নাহিদের কণ্ঠস্বর যেন আবেগে ভরে উঠেছে। তাহলে কাল দেখা হচ্ছে? হ্যাঁ, কাল দেখা হচ্ছে। নাহিদ প্রত্যুত্তরে বলল। তাদের দুজনের কণ্ঠেই তখন আনন্দের ঢেউ। ফোন রেখে ইতি বিছানায় গা এলিয়ে দিল। তার মনটা আনন্দে ভরে উঠেছে। সব বাধা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। কাল নাহিদ তাদের বাড়িতে আসবে, এই ভাবনাতেই তার চোখে মুখে এক নতুন আভা ছড়িয়ে পড়ল। এদিকে নাহিদ নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। যুদ্ধ তাহলে শুরু হয়ে গেল। পরদিন সকালের নরম আলো ইতির বিলাস বহুল বাড়ির গেটে এসে পড়ল। বুক ধুকপুক করছে নাহিদের। গেটের সামনে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল।
গতকাল রাতের অপ্রত্যাশিত ফোন কল এখনও তার কানে বাজছে। ইতির বাবার সম্মতির খবর। আজ সে এক নতুন জগতে প্রবেশ করতে চলেছে, এমন এক পরিবারের সাথে পরিচিত হতে চলেছে যারা সমাজের উচ্চ স্তরে অধিষ্ঠিত। গেট খুলে এক সৌম্য দর্শন গার্ডের হাতে। নাহিদ তার পরিচয় দিতে গার্ডের মুখে এক ধরনের সম্ভ্রমের ভাব দেখা গেল। সম্ভবত গতকাল রাতেই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। গার্ড নাহিদকে ভেতরের দিকে পথ দেখালো। লম্বা পথ পেরিয়ে নাহিদ যখন বিশাল প্রাসাদোপম বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখ ধাঁধিয়ে গেল। শ্বেত পাথরের স্তম্ভ, সুসজ্জিত বাগান আর কারুকার্যময় দরজার সব কিছু যেন এক স্বপ্নপুরী। দরজা খুলে হাসি মুখে বেরিয়ে এলো ইতি, তার চোখে মুখে আনন্দের ঝিলিক। নাহিদকে দেখে তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। এসেছো? ইতির কণ্ঠস্বরে স্নিগ্ধতা। নাহিদ মৃদু হেসে মাথা নাড়ল। ইতি নাহিদের হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেল। বিশাল ড্রয়িং রুম, দামি সোফা, ঝাড়বাতি আর শিল্পকর্ম সবকিছুতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। ঘরে ইতির বাবা শাহেদ চৌধুরী গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। নাহিদকে দেখে শাহেদ চৌধুরীর মুখের অভিব্যক্তি পলকের জন্য পাল্টে গেল। তার চোখ সামান্য বিস্ফারিত হলো, যেন তিনি যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না। একটা চাপা বিস্ময় তার সারা চেহারায় ছড়িয়ে পড়ল। ইতি এগিয়ে গিয়ে বাবার হাত ধরল। বাবা, এই হলো নাহিদ। নাহিদ এগিয়ে এসে শাহেদ চৌধুরীকে সম্মান জানালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। শাহিদ চৌধুরী কোনো উত্তর দিলেন না, স্থির দৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে রইলেন। সে দৃষ্টিতে বিস্ময়ের সাথে যেন অন্য কিছু মেশানো ছিল, এক ধরনের চাপা উত্তেজনা অথবা অবিশ্বাস। ঘরের নীরবতা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। ইতির মনে সামান্য অস্বস্তি দেখা দিল। বাবার এমন অপ্রত্যাশিত নীরবতা তার ভালো লাগেনি। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে নাহিদের হাত দ্রুত তার কোটের ভেতরে চলে গেল। পলকের মধ্যে তার হাতে চকচকে একটা পিস্তল দেখা গেল, যার নল সরাসরি ইতির মাথায় ঠেকানো। ঘরের সমস্ত আনন্দ মুহূর্তে উধাও হয়ে গেল। ইতি ভয়ে কাঠ হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে। শাহেদ চৌধুরীর বিস্ফারিত চোখ স্থির হলো নাহিদের হাতের পিস্তলের উপর। একটু নজর করবেন না, ঠান্ডা কঠিন গলায় বলল নাহিদ। তার দৃষ্টি তখনও শাহেদ চৌধুরীর উপর স্থির। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দুজন সশস্ত্র দেহরক্ষী দ্রুত নাহিদের দিকে এগিয়ে আসতে উদ্যত হলো। দাঁড়াও। শাহেদ চৌধুরীর কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। তার দেহরক্ষীরা মাঝপথে থেমে গেল, হতভম্বের মতন তাদের মনিবের দিকে তাকিয়ে। তুমি তুমি এটা কি করছো? শাহেদ চৌধুরীর কণ্ঠে অবিশ্বাস আর ক্রোধ মিশানো। আমি সেই কাজ করছি যা আমার অনেক আগে করা উচিত ছিল। নাহিদের কণ্ঠস্বর এখনো শান্ত, কিন্তু তাতে একটা চাপা ঘৃণা স্পষ্ট। তুমি কে? শাহেদ চৌধুরীর প্রশ্ন শুনে যেন তার গলা দিয়ে বের হতেও কষ্ট হচ্ছিল। আমার পরিচয় জানার জন্য আপনার আর বেশি অপেক্ষা করতে হবে না। নাহিদের ঠোঁটের কোণে এক তিক্ত হাসি দেখা গেল। তবে তার আগে আপনার কিছু প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তুমি কি চাও? শাহেদ চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন। প্রতিশোধ। নাহিদের কণ্ঠস্বর এবার আবেগে কাঁপছিল। 5 বছর আগের সেই রাতে আপনারা যা কেড়ে নিয়েছিলেন। 5 বছর আগে? শাহেদ চৌধুরীর চোখ ছোট হয়ে এলো, যেন তিনি কিছু মনে করার চেষ্টা করছেন। হ্যাঁ, 5 বছর আগে সেই ভয়াবহ রাতে, যখন আপনারা আমার চোখের সামনে আমার বাবা মা আর বোনকে হত্যা করেছিলেন। নাহিদের কণ্ঠস্বর এবার ক্রোধের ঊর্ধ্ব। ঘরের বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে গেল। ইতির মাথায় তখনও পিস্তল ধরা, ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। শাহেদ চৌধুরী হতভম্বের মতো নাহিদের দিকে তাকিয়ে রইলেন। তার মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তে শুকিয়ে গেল। তুমি তুমি কি সেই? শাহেদ চৌধুরী কথা শেষ করতে পারলেন না। হ্যাঁ। নাহিদ কঠিন গলায় উত্তর দিল। আমি সেই ছেলে যার পরিবারকে আপনারা নৃশংসভাবে শেষ করে দিয়েছিলেন, আর আজ আমি এসেছি সে রক্তের ঋণ শোধ করতে। ঘরের নীরবতা আবার ফিরে এলো, শুধু ইতির কান্নার চাপা আওয়াজ শোনা যাচ্ছিল। শাহেদ চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, তার মুখের সমস্ত অধ্যত্ব মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। তুমি ভুল করছো। অবশেষে শাহেদ চৌধুরী বললেন, তার কণ্ঠস্বর দুর্বল। আমি আপনার কোনো সাফাই আমি শুনতে চাই না। নাহিদ তার কথা থামিয়ে দিল। আজ শুধু প্রতিশোধের দিন। তুমি ভুল করছো। আমি ভুল করছি না। নাহিদের কণ্ঠস্বর পাথরের মতো দৃঢ়। আমার চোখের সামনে আমার বাবা মা আর বোনকে যারা কেড়ে নিয়েছে তাদের আমি কখনো বলতে পারি না। শাহেদ চৌধুরী তখনও হতভম্ব, তার মুখের উপর বিস্ময় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। তুমি কি সেই সেনা অফিসার? হ্যাঁ। নাহিদ উত্তর দিল, তার দৃষ্টি তখনও শাহেদ চৌধুরীর উপর স্থির। আমার নাম নাহিদ হোসেন। 5 বছর আগে আপনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিলেন। ইতির মাথায় তখনও পিস্তল ধরা,
ভয়ে তার সারা শরীর অবশ হয়ে আসছিল। বাবার মুখের দিকে তাকিয়ে সে যেন বিশ্বাস করতে পারছিল না, তার বাবা যিনি এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, তিনি কি এমন ভয়ানক কাজ করতে পারেন। এটা এটা তুমি কি বলছো? ইতি ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলো, তার কণ্ঠস্বর কাঁপছিল। তুমি কিছুই জানো না ইতি। নাহিদ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, তোমার বাবা একজন দুর্নীতিবাজ, একজন খুনি। শাহেদ চৌধুরী রাগে গর্জে উঠলেন, মিথ্যা কথা। আমি চুপ করুন। নাহিদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। আমার কাছে সব প্রমাণ আছে, সে রাতের প্রতিটা খুনিকে আমি চিনি, আর তাদের মধ্যে সবচেয়ে বড় মাথাটা আপনি। ইতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা, যার উপর সে এত ভরসা করত, তিনি কি সত্যি এত জঘন্য কাজ করতে পারেন? তার মন কিছুতেই মানতে চাইছিল না। বাবা, এইটা সত্যি? ইতি অশ্রু সজল চোখে তার বাবার দিকে তাকালো। শাহেদ চৌধুরী মেয়ের চোখের দিকে তাকাতে পারলেন না, তার মুখ কঠিন হয়ে গেল। তুমি ভুল করছো ইতি, এই ছেলেটা মিথ্যে বলছে। না বাবা, আমি জানি নাহিদ মিথ্যে বলছে না। আমি তোমার অনেক গোপন কথা শুনেছি, অনেক সন্দেহ আমার মনে জেগেছে, আজ সব পরিষ্কার হয়ে যাচ্ছে। নাহিদ ইতির দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। ধন্যবাদ ইতি, তুমি সত্যটা বুঝতে পেরেছ। শাহেদ চৌধুরী রাগে কাঁপতে লাগলেন। তোমরা দুজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমরা ষড়যন্ত্র করছি না, আমরা শুধু সত্যটা জানতে চাই। সত্য? শাহেদ চৌধুরী অট্ট হাসিতে ফেটে পড়লেন। তোমরা সত্যির কি বোঝো? এই দুনিয়ায় ক্ষমতার টাকাই সব, আর আমি সেই ক্ষমতার মালিক। মুহূর্তের মধ্যে শাহেদ চৌধুরীর চোখের হিংস্রতা ফুটে উঠল। তিনি তার দেহরক্ষীদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। একে শেষ করে দাও। দেহরক্ষীরা আর দ্বিধা করল না, তারা দ্রুত তাদের বন্দুক বের করে নাহিদের দিকে তাক করল। ইতি চিৎকার করে উঠল এবং নাহিদের সামনে এসে দাঁড়ালো, যেন তার শরীর দিয়ে সে নাহিদকে রক্ষা করতে চায়। সরে যাও ইতি। শাহেদ চৌধুরী গর্জে উঠলেন, ও একজন বিশ্বাসঘাতক, ও আমাদের শত্রু। না বাবা, তুমি ভুল করছো। ইতি কাঁদতে কাঁদতে বলল, নাহিদ একজন সৎ সেনা কর্মকর্তা ছিল। তোমার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে সে তার পরিবার হারিয়েছে। চুপ করো তুমি। শাহেদ চৌধুরীর আগে উন্মত্ত হয়ে তার দেহরক্ষীদের আবার নির্দেশ দিলেন, গুলি করো। ঠিক সেই মুহূর্তে একটা গুলি এসে সোজা নাহিদের ডান হাতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠল নাহিদ, তার হাতের পিস্তল মেঝেতে পড়ে গেল। নাহিদ! ইতি চিৎকার করে উঠল এবং দ্রুত তার কাছে ছুটে গেল। শাহেদ চৌধুরীর চোখে তখন শুধুই হিংস্রতা, তার মেয়ের আকুতিও তাকে থামাতে পারল না। আবার গুলি করো। দ্বিতীয় গুলিটা নাহিদের বাম কাঁধে লাগলো। এবার নাহিদ মাটিতে লুটিয়ে পড়ল, ব্যথায় তার মুখ বিকৃত হয়ে গেল। বাবা, তুমি এটা কি করছো? ইতি কাঁদতে কাঁদতে তার বাবার পায়ে পড়ল। দোহাই তোমার, ওকে মেরো না, ও নির্দোষ। শাহেদ চৌধুরী মেয়ের দিকে এক মুহূর্ত তাকালেন, কিন্তু তার পাথরের মতো কঠিন হৃদয় নরম হলো না। তার চোখে তখনও সেই ঠান্ডা হিংস্র দৃষ্টি। সরো আমার সামনে থেকে ইতি, এই বিশ্বাসঘাতককে আমি নিচের হাতে শেষ করব। ইতি তখনও কাঁদছে, তার বাবার পায়ে আঁকড়ে ধরে মিনতি করছে, কিন্তু শাহেদ চৌধুরী যেন এক অন্য মানুষে পরিণত হয়েছে। তার চোখে শুধু প্রতিশোধের আগুন। নাহিদ মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার শরীর রক্তে ভেসে যাচ্ছে। ইতির আর্তনাদ আর তার বাবার নিষ্ঠুরতা এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হলো সেই বিলাস বহু ড্রয়িং রুমে। শাহেদ চৌধুরী যখন তার দেহরক্ষীদের তৃতীয়বার গুলি করার নির্দেশ দিলেন, তখন ইতি আর্তনাদ করে নাহিদের শরীর আগলে ধরল। তার ভেজা চোখের অশ্রু নাহিদের রক্তমাখা জামা ভিজিয়ে দিচ্ছিল। বাবা, বেরো না ওকে প্লিজ। ইতির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। শাহেদ চৌধুরীর আগে উন্মত্ত, তার চোখে তখন রক্তের নেশা। সরো বলছি, ও আমার শত্রু, আমাদের পরিবারের শত্রু। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ঘরের অন্য প্রান্ত থেকে একটা গুলির শব্দ ভেসে এলো। তীক্ষ্ণ আওয়াজটাই নিস্তব্ধতাকে খান খান করে দিল। শাহেদ চৌধুরী আর্তনাদ করে বুকের দিকে হাত চেপে ধরলেন। তার সাদা শার্ট মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে গেল। হতভম্বের মতো সবাই সেদিকে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে দিয়া, তার হাতে তখন ধোঁয়া ওঠা পিস্তল, তার চোখে মুখে এক কঠিন সংকল্প। দিয়া, তুই এটা কি করলি? ইতি বিস্ময়ে চিৎকার করে উঠল। দিয়া স্থির দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল।
আমার আর কোনো উপায় ছিল না দিদি। আমি অনেক শুনেছি বাবার মুখে নাহিদ আঙ্কেলের পরিবারের কথা। আমি বুঝতে পেরেছিলাম বাবা কতটা অন্যায় করেছেন। শাহিদ চৌধুরী তখনও ব্যথায় কাতরাচ্ছে। তার দেহরক্ষীরা দ্রুত তার দিকে ছুটে গেল, কিন্তু তার চোখ স্থির ছিল দিয়ার উপর, সে ছোট্ট মেয়েটির উপর যে আজ তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। ব্যথায় কাতরাতে কাতরাতে শাহিদ চৌধুরী বললেন, তুই তুই আমার মেয়ে হয়ে আমার উপর গুলি চালালি? আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু একজন অন্যায়কারীও। দিয়ার কণ্ঠস্বর দৃঢ়, কোনো অনুশোচনা নেই। নাহিদের পরিবারের সাথে আপনি যা করেছেন তার কোনো ক্ষমা নেই। নাহিদ তখনও ব্যথায় দুর্বল, কিন্তু তার চোখ খোলা ছিল। সে বিস্ফারিত দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়েছিল। এ ছোট্ট মেয়েটি, যার সাথে তার কয়েকদিন আগে সামান্য পরিচয় হয়েছিল, আজ তার জীবন বাঁচালো। শাহিদ চৌধুরীর দেহরক্ষীরা যখন দিয়াকে ধরার জন্য এগিয়ে এলো, তখন নাহিদ কোনো মতে উঠে দাঁড়ালো। তার হাতে তখনও সে আগের পিস্তলটা ধরা ছিল, যা গুলির আঘাতে মেঝেতে পড়ে গিয়েছিল। দুর্বল হাতে সে টলতে টলতে দেহরক্ষীদের দিকে তাকালো। কেউ কাজ আসবে না। নাহিদের কণ্ঠস্বর দুর্বল হলেও তাতে দৃঢ়তা ছিল। তার চোখ যেন প্রতিশোধের আগুনে জ্বলছিল। দেহরক্ষীরা থমকে দাঁড়ালো। তাদের মনিবে রক্তাক্ত অবস্থা এবং নাহিদের হাতে বন্দুক, পরিস্থিতি তাদের দ্বিধায় ফেলে দিল। নাহিদ টলতে টলতে ইতির বাবার দিকে তাকালো। তার চোখে ঘৃণা আর ক্ষোভের ঝড়। এই দিনটার জন্য আমি 5 বছর অপেক্ষা করছি। শাহিদ চৌধুরী তখনও ব্যথায় গোঙাচ্ছেন। তার মুখ সাদা হয়ে গেছে। তুমি ভুল করছো নাহিদ, এর ফল ভালো হবে না। ভুলের ফল তো আমি 5 বছর ধরে ভোগ করছি। নাহিদ উত্তর দিল, এবার আপনার বুক করার পালা। কথা শেষ না হতেই নাহিদ তার বাবার মুখের দিকে বন্দুক তাক করল। ইতির আর্তনাদ আর দিয়ার নীরব সমর্থনে সে বিলাসবহুল ড্রয়িং রুম যেন এক ভয়ানক পরিণতির সাক্ষী হতে চলেছে। নাহিদ, মেরো না! ইতি চিৎকার করে উঠল। তার ভেজা চোখ মিনতিতে ভরা, কিন্তু নাহিদের চোখে তখন অন্য কোনো ভাষা ছিল না। তার হাতের আঙ্গুল ট্রিগারে স্থির হলো। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর আবার সেই তীক্ষ্ণ আওয়াজ, গুলির শব্দ। শাহিদ চৌধুরীর নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল এক চাপা কান্নার আওয়াজে। ইতি ছুটে গিয়ে তার মৃত বাবার পাশে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দিয়া নীরবে দাঁড়িয়ে রইল, তার হাতে তখনও পিস্তল ধরা। নাহিদ তখনও দুর্বল, কিন্তু তার চোখে প্রতিশোধের তৃপ্তি। সে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেল। নাহিদ, তুমি কোথায় যাচ্ছ? ইতি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। নাহিদ থামল, একবার ইতির দিকে তাকালো। তার চোখে কোনো বিদ্বেষ ছিল না, শুধু এক গভীর ক্লান্তি। আমার কাজ শেষ। তারপর সে দরজা খুলে বাইরে চলে গেল। রাতের অন্ধকারে মিলিয়ে গেল তার ক্লান্ত শরীর। কিছুদিন পর শহরের অন্য প্রান্তে একটা নীরব রেস্তোরাঁয় বসেছিল দিয়া। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তার দৃষ্টি স্থির। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করল নাহিদ। তার কাঁধের ক্ষত তখনও দগদগে, কিন্তু তার চলার ভঙ্গি দৃঢ়। এসেছেন? দিয়া শান্ত স্বরে জিজ্ঞেস করল। নাহিদ এসে চেয়ার টেনে বসল। হ্যাঁ, সব শেষ। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর দরজায় আবার শব্দ হলো। ভেতরে প্রবেশ করলো ইতি। তার চোখে মুখে এখনো শোকের ছায়া, কিন্তু তার চাহনিতে দৃঢ়তা। তোমরা এখানে? ইতি অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোমার জন্য অপেক্ষা করছিলাম। দিয়া উত্তর দিল। ইতি নাহিদের দিকে তাকালো। তার চোখে রাগ আর হতাশার মিশ্রণ। তুমি কেন এমন করলে? আমাকে কেন ঠকালে তুমি? নাহিদ শান্ত স্বরে উত্তর দিল, আমি কাউকে ঠকাইনি ইতি। তোমার বাবা আমার পরিবারকে মেরেছিলেন, আমি শুধু সেই রক্তের ঋণ শোধ করছি। আর তার জন্য তুমি আমাকে ব্যবহার করলে? ইতির কণ্ঠস্বর কান্নায় ভেঙে গেল। না, আমি তোমাকে মুঠো ব্যবহার করিনি। আমাদের মধ্যে যা হয়েছে, যা ছিল তা এখন আছে। 5 বছর ধরে যে আগুন আমার বুকের ভিতর জ্বলছিল তা আজ নিভেছে। শান্তি। ইতি তিক্ত হেসে বলল, তুমি তো আমাকে সম্পূর্ণ বিষয়টা আগে বলতে পারতে। বলতে পারতাম, কিন্তু তুমি কখনো আমার সঙ্গ দিতে নাও। নাহিদ শান্ত স্বরে বলল। তাদের মধ্যে নীরবতা নেমে এলো। দিয়া তাদের দিকে সহানুভূতি ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নাহিদ ইতির দিকে তাকালো। তার চোখে গভীর ভালোবাসা। ইতি, আমি জানি আমি যা করেছি তা হয়তো তুমি কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সে প্রথম দিন দেখি যখন আমি তোমাকে এতিমখানায় দেখেছিলাম। ইতির চোখ অশ্রুতে ভরে গেল। ভালোবাসা? তুমি ভালোবাসার মানে বুঝো? আমি জানি, আর আমার ভালোবাসা সত্যি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। দিয়া এগিয়ে এসে ইতির হাত ধরল। আপু, আমি জানি এখন তোমার খুব কষ্ট হচ্ছে,
কিন্তু একটু শান্ত হও। নাহিদ যা করেছে হয়তো তার অন্য কোনো উপায় ছিল না। ইতি কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে তখন ঝড় বইছে। একদিকে বাবার প্রতি শোক, অন্যদিকে নাহিদের প্রতি ঘৃণা, আর সেই সাথে এক অজানা অনুভূতি। নাহিদ উঠে দাঁড়ালো। ইতি, আমি তোমাকে জোর করবো না। যদি তুমি চাও আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। ইতি নাহিদের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনো রাগ, কিন্তু সেই সাথে এক গভীর বেদনাও ছিল। দিয়া এগিয়ে এসে নাহিদের হাত ধরল। ভাইয়া, আপনি কোথাও যাবেন না। আপুর এখন খারাপ লাগছে, কিন্তু ও আপনাকে বুঝবে। নাহিদ দিয়ার দিকে তাকিয়ে সামান্য হাসল। ধন্যবাদ দিয়া। দিয়া ইতির দিকে ফিরে বলল, আপু, নাহিদ ভাইয়া তোমাকে সত্যিই ভালোবাসেন। আমি জানি বাবার অন্যায় তুমি কখনো ভুলতে পারবে না, কিন্তু নাহিদ ভাইয়াও তো তার পরিবারের জন্য লড়ছেন। ইতি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করলো। সে নাহিদের দিকে তাকালো। তার চোখে তখনও ভালোবাসা দেখতে পেল। তুমি সত্যি আমাকে ভালোবাসো? ইতির কণ্ঠস্বর দুর্বল। আমার জীবনের থেকেও বেশি। নাহিদ উত্তর দিল। দিয়া হেসে ইতির হাত ধরে নাহিদের হাতে তুলে দিল। ইতি কিছুক্ষণ দ্বিধা করল, তারপর ধীরে ধীরে নাহিদের বুকে ঝাঁপিয়ে পড়ল। তাদের দুজনের চোখেই তখন অশ্রু। নাহিদ ইতির চুলে হাত বুলিয়ে বলল, আমি জানি আমি যা করেছি তা হয়তো তুমি কখনো ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমার খেয়াল রাখবো। আমি জানি না। ইতি কাঁদতে কাঁদতে বলল, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি সময় সবকিছু ঠিক করে দেবে। সময় যেভাবে আমার ক্ষতকে সারিয়ে তুলেছে, দেখবে তোমার ক্ষতকেও ধীরে ধীরে সারিয়ে তুলবে। দিয়া তাদের দিকে তাকিয়ে হাসল। তাহলে এবার কি আমরা কিছু খেতে পারি? আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। ইতি আর নাহিদ একে অপরের দিকে তাকিয়ে সামান্য হাসল। তাদের চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু তাদের মনে এক নতুন আশার আলো জেগে উঠেছে। তবে তাদের এই মিলন কি সত্যিই স্থায়ী হবে? ইতির বাবার মৃত্যুর পর তাদের জীবনে আর কি কি বাধা আসতে চলেছে? প্রতিশোধের আগুন কি পুরোপুরি নিভে গেছে, নাকি ভবিষ্যতের জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে? রেস্তোরাঁয় নীরবতা ভেঙে তাদের হাসির আওয়াজ ভেসে উঠল। ভবিষ্যতের গল্পের ইঙ্গিত যেন এখানেই লুকিয়ে রইল। এই অপ্রত্যাশিত মিলন এবং ভবিষ্যতের অস্পষ্ট সম্ভাবনার মধ্যে আজকের পর্বটা এখানে সমাপ্ত হচ্ছে। ইতির শোক এবং নাহিদের ভালোবাসার স্বীকারোক্তি তাদের সম্পর্ক এক নতুন পথে যাত্রা শুরু করলো, যার গন্তব্য এখনো অজানা। তবে দোয়া রইল তাদের পথ যেন সুগম হয়।